তো আজকে হচ্ছে 20 মার্চ 2025। আহ আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচের 34তম ক্লাস এবং দণ্ডবিধির 13তম এবং শেষ ক্লাস আজকে ইনশাল্লাহ শেষ হবেই। দণ্ডবিধির 13তম এবং শেষ ক্লাস। গতদিন আমরা দণ্ডবিধিতে ওই যে আপনার একেবারে সব শেষের যে প্রশ্নটা সেটা পড়েছিলাম, সেটা ছিল হচ্ছে আপনার জালিয়াতি। জালিয়াতির সংজ্ঞা দেওয়া হয়েছিল 463 ধারায়, এবং 464 ধারায় দেওয়া হয়েছিল মিথ্যা দলিল প্রস্তুতের সংজ্ঞা। এবং আপনারা ওই যে গতদিন করছিলাম যে 5টা উপায় জালিয়াতি হতে পারে। যদি মিথ্যা দলিল তৈরি করা হয় 5টি কাজের উদ্দেশ্যে, তখন ওই মিথ্যা দলিল প্রস্তুত করাই কি বলে গণ্য হবে? জালিয়াতি বলে গণ্য হবে। এবং সবশেষে আমরা পড়েছিলাম যে মিথ্যা দলিল প্রস্তুত করা যায় 3টি উপায়। কোন দলিল বা দলিলের অংশ প্রস্তুত করে, কোন দলিলটা প্রথমে ঠিক থাকছিল পরে ওই দলিলের কোনো অংশ পরিবর্তন করে, এবং সবশেষে হচ্ছে আপনার প্রতারণা, অসাধুভাবে আহ যদি কোনো অসুস্থ, মানসিক অসুস্থ বা নেশাগ্রস্ত ব্যক্তির কাছ থেকে যদি কোনো সিগনেচার নেওয়া হয় বা ভয় দেখাইয়া, তো সেই ক্ষেত্রেও সেটা জালিয়াতি বলে কি হবে? গণ্য হবে। ধরেন ওই যে যে বাংলা সিনেমার শেষ দৃশ্যে যে দড়ি দিয়ে বাঁধে গুলি করে বলে যে সই দে সই দে, সিগনেচার কর, একটা সিগনেচারের জন্য এত মারামারি করে না? তাহলে ওই সিগনেচার দিলেও সেটা কি হবে? জালিয়াতি বলেই গণ্য হবে। আচ্ছা, তো এই আর কি আমরা জালিয়াতি ভাই কতদিন এই শাস্তি টাস্তি মোটামুটি করছিলাম। শাস্তি ছিল 65 ধারায় 2 বছর। এরপরে 466 ধারায় বলছে যে সরকারি রেজিস্ট্রার, আদালতের নথিপত্র, এইগুলা হচ্ছে কত বছর? 7 বছর। 467 ধারায় ছিল আপনার ওই যে মূল্যবান জামানত, উইল, এইগুলা কত? যাবজ্জীবন কারাদণ্ড বা কত বলেন? 10 বছর। এবং 468-তে ছিল কি? প্রতারণার প্রয়োজনে জালিয়াতি। আর 471-এ কি ছিল? যে জাল দলিল জেনেও যদি ব্যবহার করে। এখানে আপনারা 471 ধারার একটা জিনিস কি জানেন? যে 471 ধারার মামলাটা কাকে করতে হবে? যদি কেউ জাল দলিল জেনেও আদালতে ব্যবহার করে, তাহলে ওই 471 ধারা ওই স্যার আদালতকে সংশ্লিষ্ট আদালতের। আদালতকে বাদী হয়ে মামলাটা করতে হবে। ঠিক আছে। এবং গতদিন আমরা সর্বশেষ পড়ছিলাম যে নিজের নাম নিজের নাম স্বাক্ষরও কি জালিয়াতি হতে পারে কিনা। নিজের নাম স্বাক্ষরও জালিয়াতি হতে, এটা ওই যে দুই ভাবে হতে পারে। দুইটা উদাহরণ দিয়েছিলাম। ধরেন আমাদের এই জায়গা দুইজন আলম খান আছে। এখন একজন আলম খান লেখছে যাতে সবাই ভাবে ওই ওই লেখাটা লিখছে কে? আর একজন আলম খান। এটা হলো একটা। আর একটা উদাহরণ হলো যে আমরা অনেক সময় যে অফিসে কাজ করি, অফিসে গেলে আপনাদের বর্তমানে তো আপনার ওই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরে ইয়া দিতে হয়, অথবা সিগনেচারও করতে হয়। তো ধরেন আপনি একদিন অফিস করেন নাই, তো অফিস যদি না করেন পরবর্তী যে কোনো একদিন এসে যেদিন অফিস করেন না ওই জায়গাও যদি আপনি সিগনেচার করেন, তথাপি ওটাও কি জালিয়াতি বলে গণ্য হবে। অর্থাৎ নিজের নাম সিগনেচারও জালিয়াতি হতে পারে। তো আমরা ওই দিন এই সমস্যামূলক প্রশ্ন বোধহয় পড়ি নাই। এটা একটু যদি দেখি, একটা সমস্যামূলক প্রশ্ন আছে, এটা পড়ার পরে আমরা মানানিতে চলে যাই। দেখেন যে সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ 90 লাখ টাকায় ইউ খরিদ করে। মানে এই সমবায় সমিতির মালিকানাধীন মানে ওই স্থাবর সম্পত্তিটার মালিককে সমবায় সমিতি, এবং এই সম্পত্তিটা 90 লাখ টাকায় কে খরিদ করে? কিউ। ওয়াই ও জেড এর যোগ সাজে ওয়াই ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির সেক্রেটারি এক্স ওই সম্পত্তির মূল্য 40 লাখ টাকা উল্লেখে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়। করছিল কে? কিউ। খরিদ করছিল কিউ, কিন্তু ওয়াই ও জেড এর সাথে যোগ সাজসে ওই সমবায় সমিতির যে সেক্রেটারি, সে 90 লাখ টাকার সম্পত্তি জাল দলিল তৈরি করছে কত লাখ টাকায়? 40 লাখ টাকায় জেড এর অনুকূলে জাল দলিল তৈরি করছে। এখন এক্স ওয়াই ও জেড কে পেনাল কোড 1860-এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে? প্রাসঙ্গিক বিধান উল্লেখে কি দেন? উত্তর দিন। আপনি একটা জিনিস মনে রাখবেন যে যদি আপনার প্রশ্নের অংশ দণ্ডবিধিতে আসে, তাহলে জাল দলিল মানে এই জায়গায় জালিয়াতি, বা দণ্ডবিধি অনুসারে যে সলিউশন আছে আপনার সেই সলিউশনে জায়গা দিতে হবে। ওই জায়গায় কিন্তু দেওয়ানির রেফারেন্স টানলে হবে না। আবার দেওয়ানি অংশে যদি প্রশ্ন আসে, তাহলে দেওয়ানি সলিউশনই দেওয়ানি প্রবলেমই সলভ করতে হবে। ওই জায়গায় কিন্তু ফৌজদারি রেফারেন্স আনলে হবে না। বুঝাইতে পারে কিনা? টাকা পয়সা রিলেটেড আসে,
তাহলে দণ্ডবিধি দিয়েই কি মামলা করা যায় সেটা বলতে হবে। এনআই অ্যাক্টের মামলা রেফারেন্স দিলে কিন্তু হবে না। এনআই অ্যাক্টের মামলা কি আপনাদের সিলেবাসে আছে? নাই। তো এরকম যেন না হয়, আমার চেষ্টা করতে হবে যে যে টপিকের মধ্যে যে সাবজেক্টে প্রশ্ন এসেছে উত্তরটা করতে হবে কিসের আঙ্গিকে, সেই প্রশ্নের সেই সাবজেক্টের আলোকে। এখন আপনি এক্সট্রা যদি কিছু জানেন সেটা হলো আলাদা কথা, মূল জিনিস লিখে তারপরে আপনি লিখতে পারেন যে এছাড়াও এই এই সমস্যা এটার দেওয়ানি মামলাও করা যেতে পারে বা অমুক আইনেও করা যেতে পারে, কিন্তু আগে হচ্ছে কি লিখতে হবে, সেই মূল জিনিস লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। ঠিক আছে? তো দেখেন, বিচার্য বিষয় ওয়াই যে ওয়াই এক্স ওয়াই জেড কে পেনাল কোডের কোন ধারার অধীন দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে তা আলোচনা করতে হবে। এটা আমি আপনাদের নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, বা অন্যান্য লেকচারেও দেখেছেন যে যে কোনো সমস্যামূলক প্রশ্ন আমরা 4টা ধাপে সলভ করি। তো সবার আগে থাকবে হচ্ছে কি ঘটনার বর্ণনা। তো ঘটনার বর্ণনা অ্যাকচুয়ালি প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত হচ্ছে ঘটনার কি বর্ণনা। তো এই জায়গায় যদিও আমি ঘটনার বর্ণনা লিখিনি, তথাপি ঘটনার বর্ণনা যদি লিখতে হয়, লিখতে হবে এই পর্যন্ত যে একেবারে শুরু থেকে জেড এর অনুকূলে একটি জাল দলিল করেন মর্মে সাক্ষ্যে প্রমাণিত হয়, এই পর্যন্ত ঘটনার বর্ণনা। তারপরের অংশ হবে কি বিচার্য বিষয়, যে এক্স ওয়াই ও জেড কে পেনাল কোড 1860 এর কোন কোন ধারার অধীনে দোষী সাব্যস্ত ও দণ্ডিত করা যেতে পারে তা প্রাসঙ্গিক বিধান উল্লেখে উত্তর দিতে হবে বা আলোচনা করতে হবে। এটা আমি লিখতে হবে, মানে আমার লিখতে হবে, সেই আঙ্গিকে লিখতে হবে। এখন আমরা চলে এসে দেখেন আইনগত পর্যালোচনা। আলোচ্য অংশে এক্স ওয়াই জেড তারা সবাই মিলে ষড়যন্ত্র করে সম্পত্তির মূল্য কম দেখিয়ে জাল দলিল প্রস্তুত করে। এখানে ষড়যন্ত্রের উপাদান উপস্থিত থাকায় তারা সকলে দণ্ডবিধি পেনাল কোডের মানে পেনাল কোড 1860 এর 120 ক ধারায় সংজ্ঞায়িত অপরাধ করেছে মর্মে প্রতীয়মান হয়। এক্ষেত্রে তারা সবাই 120 ক ধারায় কি দণ্ডিত হবে, ওই যে ষড়যন্ত্র করছে আর কি। এছাড়া সবাই 470 ধারায় সংজ্ঞায়িত জাল দলিল তৈরি করেছে এবং 471 ধারা অনুযায়ী উক্ত জাল দলিলকে আসল হিসেবে ব্যবহার করেছে। এক্ষেত্রে তারা সকলে 471 ধারা অনুযায়ী কি হবে, দণ্ডিত হবে। তারা সবাই জমির দাম কম দেখিয়ে জাল দলিল তৈরি করেছে, তাই তারা সবাই 468 ধারা অনুযায়ী প্রতারণা করার উদ্দেশ্যে জাল দলিল ব্যবহার করে জালিয়াতি করার দণ্ডে কি হবে, দণ্ডিত হবে। তো অন্যদিকে এক্স উক্ত সমবায় সমিতির সেক্রেটারি হওয়ায় তার উপর বিশ্বাস করে সমিতির সম্পত্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরূপ বিশ্বাস ভঙ্গ করে উক্ত সম্পত্তি অসাধুভাবে জাল দলিলের মাধ্যমে কি করে হস্তান্তর করে, তাই 406 ধারা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অপরাধেও কি হবে, সে দণ্ডিত হবে। তাই এখানে বলা যেতে পারে যে সুতরাং এক্স হলো 406, 120 খ, 468 ও 471, এবং ওয়াই হলো ওই যে ওয়াই আর জেড হলো ষড়যন্ত্র করছে, আর ওই যে আপনার বিশ্বাসভঙ্গ ছাড়া বাকি সবগুলোই তারা করেছে আর কি। যে সেক্রেটারি ছিল সে বিশ্বাসভঙ্গ করছে আর কি। জি, বুঝতে পারছেন? মামলাটা কে করবে বলেন তো? কিউ করবে, কিউ। কে করবে? সমবায় সমিতির মালিকানাধীন একটি স্থাবর সম্পত্তি নিলামে 90 লাখ টাকায় কিউ খরিদ করে। কিউ করছে না? এখন কিউ করার পরে এই জাল দলিল টলিল সবকিছু তৈরি করছে তো এক্স ওয়াই জেড, তাই এক্ষেত্রে কিউ বাদী হয়ে মামলাটা করবে। আমরা চলে এসে দেখেন 19 নম্বর প্রশ্নে মানহানি কখনোই মানে এসেছে এইভাবে যে মানহানি কি, মানহানির সংজ্ঞা বা টিকা আকারে এসেছে। তো মানহানি বা মানহানির আরেকটা ইংরেজি হচ্ছে কি ডিফেমেশন। একবার পরীক্ষা এসেছিল যে ডিফেমেশন আছে দণ্ডবিধির সংজ্ঞায়িত করছে কত ধারায়। তা অনেক স্টুডেন্ট তারা মানহানি জানে, কিন্তু ডিফেমেশন যে মানহানি এই ইংলিশের কারণে তারা উত্তর দিতে পারে নাই। তো মানহানি আর ডিফেমেশন কি একই জিনিস, এর ব্যতিক্রম সমূহ বর্ণনা করে এবং এর কোনো ব্যতিক্রম আদৌ আছে কিনা। মানহানি হলো খুব সোজা, মানহানি হলো যে কোনো ব্যক্তি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির নামে কোনো কথা লিখছে, কোনো কথা মুখ দিয়ে বলছে, আকার ইঙ্গিতে কোনো কথা বলছে, যাতে ওই লোকটার কোনো দৈহিক সুনাম বা মানে সে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা তার সুনাম কি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন বিষয়টা হলো যে মানহানি হওয়ার জন্য থার্ড পার্টির সামনে কথাগুলো বলা লাগবে বা থার্ড পার্টির সামনে কাজটা করা লাগবে। আমি আর অনুপ আছি, আপনারা কেউ নাই। অনুপরে যতই আমি গালিগালাজ করি না কেন, অনুপ আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবে না। বুঝতে পারছেন? মানহানি হতে হলে কারা লাগবে? এই জায়গায় আপনারা সামনে আছেন, এই মুহূর্তে যদি অনুপরে আমি গালিগালাজ করি তাহলে অনুপ আমার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবে। কিন্তু একা একা মানে যে দুইজনই থাকলে
তারা মানে যদি থার্ড পার্টি না থাকে তাহলে কখনো কি হবে না, মানহানি হবে না। এখন মানহানির মামলা দেওয়ানি হতে পারে, মানহানির মামলা কি ফৌজদারি হতে পারে। দেওয়ানিতে মানহানি মামলা করার উদ্দেশ্য হলো যে মানহানির মামলা করে আপনি কি কি চাইতেছেন, ক্ষতিপূরণ। আর ফৌজদারিতে মানহানি মামলা করার অর্থ হলো আপনি ক্ষতিপূরণ না, আপনি কি চাইতেছেন, শাস্তি। বুঝতে পারছেন? তাহলে আমরা চলে আসি মানহানি বা ডিফেমেশন। দণ্ডবিধি 1860-এর 499 ধারা অনুযায়ী ব্যক্তির খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে, আমি দৈহিক কথাটা বলছিলাম, দৈহিক কথাটা প্রযোজ্য না, ভুলে বলছি, কোনো ব্যক্তির কি খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও যদি সে ব্যক্তি সম্পর্কে কোনো কথা, চিহ্ন, আন্ডারলাইন করেন, কথা, চিহ্ন বা কোনো দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা কি বলে গণ্য হবে, মানহানি বলে গণ্য হবে। উল্লেখ্য যে মৃত লোকের নামে, আন্ডারলাইন করবেন, মৃত লোকের নামে কোনো কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করাও কি মানহানি বলে গণ্য হবে। অর্থাৎ আপনি যদি মৃত লোকের বিরুদ্ধে বাজে কথা বলেন তাহলে সেটা কি হতে পারে, মানহানি হতে পারে। এখন আপনি বলতে পারেন যে স্যার মৃত লোকের বিরুদ্ধে কথা বললে কিভাবে মানহানি হবে? মৃত লোকের যারা বৈধ প্রতিনিধি আছে তারা মামলা করবে যে আমার বাবার নামে বা আমার চাচার নামে বা আমার অফিসের বসের নামে এই কথা বলেছে, তো সুনাম কি হয়েছে, নষ্ট হয়েছে, তো তারাও মানহানির মামলা করতে পারে। কোনো বিষয় জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকর বলা যাবে না। যিনি নিন্দা করেছে এবং যার বিরুদ্ধে করেছেন তারা দুজন ব্যতীত, আন্ডারলাইন করেন, অন্য আর একজনকে তা কি জানতে হবে, তখনই তা মানহানি বলে। মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে, আন্ডারলাইন করবেন, এটা গুরুত্বপূর্ণ, এর প্রকাশক ও প্রণেতা উভয়ই দায়ী হবে। ধরেন একটা লোক অনুপ একটা বই লিখছে, বইয়ে অনুপ একজনের মানহানি করছে, বইয়ের প্রকাশক আনোয়ারুল হক আর বইয়ের রচয়িতা অনুপ, তাহলে মানহানির মামলা কার কার বিরুদ্ধে হবে বলেন? প্রকাশক ও কি প্রণেতা দুইজনের বিরুদ্ধেই মানহানির মামলা। ঠিক আছে? তো এখন আমরা চলে আসি আমাদের দণ্ডবিধির 499 ধারায় দিতে হলো অ্যাকচুয়ালি মানহানির সংজ্ঞা, এবং ওখানে আপনার 10টা জেনারেল এক্সেপশন আছে, সাধারণ ব্যতিক্রম আছে, যে 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 কথাগুলো আপনি বললেও সেগুলা কি হবে না, মানহানি হবে না। সেই ব্যতিক্রম গুলো আমরা একটু দেখি। দেখেন 499 ধারায় 10টি ব্যতিক্রমের উল্লেখ রয়েছে, সেসব ব্যতিক্রম গুলো নিচে দেওয়া হলো। জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না। আপনি যদি কোনো কথা জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য বলে থাকেন তাহলে কি হবে না, মানে আপনি বললেন যে আপনার এলাকার যে চেয়ারম্যান এত টাকা বরাদ্দ পাইছে মন্ত্রণালয় থেকে, কিন্তু সে জীবনেও এলাকার উন্নয়নের জন্য কোনো কি কাজ করে নাই, তো এটা যদি হয়ে থাকে এটা কি হবে না, মানহানি হবে না। হম, ওই যে গম চুরির কথা বলতেছেন, এখন গম তো, গম আদৌ সে চুরি করলে মানহানি হবে না, কিন্তু সে যদি সব চেয়ারম্যান হয়, সবাই তো আর এই জগতে সব জায়গায় ভালো মন্দ প্রফেশন আছে, এখন সে যদি ওই কাজটা না করে থাকে তাহলে তো ডেফিনেটলি সে মানহানির মামলা করবে। দেখেন জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। জনগণের প্রতি সরকারি কর্মচারী, আমাদের চারপাশে বিভিন্ন সরকারি কর্মচারী আছে না, তারা জনগণের সাথে যে ব্যবহার করে, যদি বলেন যে সোনালী ব্যাংকের এমন এক ব্যাংকার আছে যার কাছে টাকা পয়সা জমা দিতে গেলে বা পেনশনের টাকা উঠাইতে গেলে লোকজনের সাথে কি ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। বা বললেন যে এজি অফিসে অনুপ বারবার ঘুরে বেড়াইছে, প্রতিবেদন যদি ছাপ, অনুপ অনুপ যদি ভিডিও করে যে আমি বারবার যাচ্ছি, আমার বাবা পেনশনের টাকা আমি পাচ্ছি না, উনি এরকম করে, তাহলে এটা কি হবে না, মানহানি হবে না। তাহলে যে কোনো সরকারি কর্মচারী আচরণ সম্পর্কে আপনি যদি সৎ কোনো বিষয় প্রকাশ করেন তাহলে সেটা কি হবে না, মানহানি হবে না। 3 নাম্বার দেখেন, আন্ডারলাইন করবেন, জনসমস্যা বা গণসমস্যা সম্পর্কে কোনো ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি। জনসমস্যা বা গণসমস্যা বুঝেন, যে সমস্যাটা সকল মানুষ ভোগ করতেছে। ধরেন আপনি একই সমস্যা, ধরেন ওই গ্রামে একটা, ওই যে যারা ঠিকাদারি গ্রামের রাস্তার কাজ করতেছে বা ওই যে আপনার ব্রিজের কাজ করতেছে, কিন্তু ব্রিজের কাজ অর্ধেক করে আর করতেছে না, তো ওই ঠিকাদার ইচ্ছা করেই করতেছে না, তাহলে তার বিরুদ্ধে যদি কেউ কোনো বক্তব্য প্রকাশ করে যে উনি এই কাজ টাকা পয়সা খাইয়ে করতেছে না, তাহলে ওইটা কি হবে না, মানহানি হবে না। তারপরে দেখেন
আদালতের কার্য বিবরণী রিপোর্ট প্রকাশ করলে তা মানহানি নয়। আন্ডারলাইন করেন, আদালতের কি কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করলে তা মানহানি হয়। আদালতের যে রিপোর্ট, আদালত যদি ধরেন কারো বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিছে, ওয়ারেন্ট ইস্যু করছে বা কোনো যিনি তারে গ্রেফতার করছে, এই ধরনের কোনো কিছু বললে কি হবে না, মানহানি হবে না। বা বলা যেতে পারে যে অমুক ব্যক্তির সম্পত্তি আদালত ক্রোধ করছে, কারণ সে দিনের টাকা পরিশোধ করতে পারে নাই। তো এটা যদি কারো মান সম্মানে বাধে এবং সে মামলা করলে যে এই কথাগুলো প্রকাশ করছে, সে বলবে যে ওনার এটা দেখেন, এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে। আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোন ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমার দোষ, গুণ, সাক্ষী, সাক্ষ্যের সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। আদালত কর্তৃক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম কোনো বিষয় যদি মানে সাক্ষ্যের সম্পর্কে বা যে কোনো বিষয় যদি কেউ সৎ বিশ্বাসে করে, তাহলে সেটা কি হবে না, মানহানি হবে না। অনেক সময় যে আদালতের মানে বিষয় নিয়ে আমরা বলি না যে অমুক মিথ্যা সাক্ষ্য দিয়ে আদালতে প্রমাণ করছে, বা আদালত এটা ঠিকঠাক বিচার করছে কি করে নাই। অনেক সময় আদালত তার বিরুদ্ধেই পদক্ষেপ নিতে পারে যে আদালতের কর্মকাণ্ড সম্পর্কে আপনি এটা কিভাবে বলেন। তো উনি বলতে পারে যে আমি এটা কিভাবে বলছি, সৎ বিশ্বাসে বলছি। অনেক সময় এরকম হয় না যে ধরেন আদালতের কাছে ফাঁসি আশা করছিল, আসামিরে দিয়ে দিছে কি খালাস। তো সে বললো যে আদালত ঠিক, আদালতে আমি ন্যায় বিচার পাই নাই। তো এটা যদি সৎ বিশ্বাসে সে হতাশা থেকে বলে থাকে, তাহলে এটা কি হবে না, মানহানি হবে না। কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই বিষয়ে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। যেমন কোনো ব্যক্তি কোনো বই প্রকাশ করলে, প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে, তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা। জনগণের কাছে ভার দেওয়া, আপনি বক্তৃতার সময় বলতেছেন যে দেখেন আমি অমুক পার্টির তরফ থেকে আসছি, দেখেন আগে যারা যারা ছিল তারা তো এই এলাকায় চুরি করতে, কম চুরি করতে, এই করতে সেই করতে, তাদের বিচারের ভার আপনার উপর ছেড়ে দিলাম, এই কথাগুলো বললে এরকম কোনো কিছু বললেও কি হবে না, মানহানি হবে না। অন্যের উপর আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন ব্যক্তি সরল বিশ্বাসে, আন্ডারলাইন করেন, সরল বিশ্বাসে নিন্দা করলে, মেইন কথা হলো নিন্দাটা করবেন কিভাবে, সরল বিশ্বাসে। সরল বিশ্বাসে নিন্দা করলে কি হবে না, মানহানি হবে না। সরল বিশ্বাসী তো খাইয়ে দিল, আর একটা হলো আপনার ন্যায় বিচারের সাথে। দেখেন, যোগ ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে, আন্ডারলাইন করেন, সৎ বিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানানি বলে গণ্য হবে না। যেমন পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা, আমি অনুপের বিরুদ্ধে অভিযোগ দিলাম যে অনুপ এই অপরাধ করছে, জিডি করলাম বা এফআইআর করলাম, এরকম কারো কাছে যাই যদি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করি, সেটা কি হবে না, মানহানি হবে না। কোনো ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে সৎ বিশ্বাসে কোনো দোষারোপ করলে তা মানানি নয়। ওই যে একই কথা, যে জনস্বার্থে যদি সৎ বিশ্বাসে দোষারোপ করে তাহলে সেটা কি হবে না, মানহানি হবে না। জনকল্যাণে সৎ বিশ্বাসে কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করেন, সতর্ক করে কিছু বলা হলে তা কি হবে না, মানহানি হবে না। জনগণের কল্যাণের তাগিদে আপনি যদি কাউরে সতর্ক করে কিছু বলেন, তথাপিও সেটা কি হবে না, মানহানি হবে না। তো এই হলো 10টা ব্যতিক্রম। আপনার সিরিয়ালি লেখার কোনোই প্রয়োজন নাই, একটু 2-4 বার রিডিং পড়লে এমনিতেই ইনশাল্লাহ আপনাদের মনে থাকবে। বুঝতে পারছেন? তাহলে মানহানির সংজ্ঞা দিছে কত ধারায়, 499। ব্যতিক্রম বলতে কত ধারায়, 499। অনুপ বলেন তো এই জেনারেল এই ব্যতিক্রম 10টা কে প্রমাণ করবে? এই যে যেটা করবে স্যার, কে দাবি করবে। কে দাবি করে, ও ব্যতিক্রম কে দাবি করে? যদি দাবি করবে যে যার নামে করা হয়েছে স্যার, কে? মানে আসামির দাবি করবে যে আসামি যে ব্যতিক্রম দাবি করবে, এটা কোথায় বলা আছে বলেন? আমি দাবি করবো ব্যতিক্রম চালাতে পারবো। কোথায় বলা আছে বলেন? কত ধারায় আছে সাক্ষ্য আইনে? 105 ধারায়। উদায় গেছেন, উদায়। উদয়নুর ভালোবাসা পাই নাই, আপনারা সব উদায় গেছেন। হ্যাঁ, হ্যাঁ, দেখেন। তো তাহলে সাধারণ ব্যতিক্রম দাবি করতে হবে সাক্ষ্য আইনের কত ধারায়? 105 ধারায়। কে দাবি করে? আসামি। আর আসামিকেই সাধারণ ব্যতিক্রম প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন আজকে? তো মানহানির শাস্তিতে আসেন, দেখেন ধারা 500 অনুযায়ী মানহানি অপরাধের শাস্তি 2 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা
উভয়। মানহানির শাস্তি কত বছর? 2 বছর পর্যন্ত। দেখেন বিনাশ্রম কারাদণ্ড, 2 বছর কি বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা কি উভয়। বলেন তো এটা জামিনযোগ্য না জামিন অযোগ্য? অবশ্যই জামিন যোগ্য। যোগ্য। আচ্ছা, যোগ্য স্যার। মৃত ব্যক্তির নামে মানহানি করলে তো অপরাধ হবে কিনা, মানে মৃত ব্যক্তির নামে যদি আপনি গালিগালাজ করেন, বাজে কথা বলেন, মানহানি হবে কিনা? অবশ্যই হবে। দেখেন, হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। দণ্ডবিধি 1860-এর 499 ধারার ব্যাখ্যা 1-এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে, মৃত ব্যক্তির নামে মানহানি করলেও তা মানহানি বলে গণ্য হবে। উক্ত নিন্দাবাদ যদি এরূপ হয় যা তার জীবদ্দশায় তার জন্য মানহানিকর হতো এবং যা তার পরিবার ও অন্যান্য নিকট আত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়। আমরা একটা সমস্যামূলক প্রশ্নে চলে আসি, সেটা একটু দেখি। দেখেন যে আরিফ বিথিকাকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। আরিফ কর্তৃক কি অপরাধ সংঘটিত হয়েছে? সংশ্লিষ্ট বিধান উল্লেখে উত্তর দিন। এটা একটু পরে আসছে, যেটা হলো যে আপনার অপরাধজনক ভীতি প্রদর্শন, যে কোনো কাজের ভয় দেখানো, চট দিয়ে দাঁত ফেলে দেবো, তারপরে ঘরে আগুন ধরাই দিব, হত্যা করে ফেলবো, মাথা ফাটাই ফেলবো, যে কোনো হুমকি হচ্ছে কি অপরাধজনক ভীতি প্রদর্শন। এটার সংজ্ঞা দেওয়া হয়েছে 503 ধারায়, শাস্তি দেওয়া হয়েছে 506 ধারায়। আমরা বিস্তারিত একটু পরেই আসতেছি, তখন এটা বিস্তারিত আমরা পড়বো। অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি আসে দুই ভাবে, প্রথম ভাগে আছে আর কি দ্বিতীয় ভাগে আছে। প্রথম ভাগে শাস্তি আছে হলো আপনার 2 বছর, আর দ্বিতীয় ভাগে বলছে যে মৃত্যুদণ্ড যোগ্য, যাবজ্জীবন কারাদণ্ড যোগ্য, বা 7 বছর বা তার অধিক কারাদণ্ড যোগ্য অপরাধের ভয় যদি দেখায়, তাহলে সাজা হতে পারে সাত, সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড। তো এই হলো প্রশ্ন, এটা বিস্তারিত এখানে পড়তেছি না, আমরা সরাসরি 20 দাগে চলে আসি। দেখেন 20। তো এখানে এই 20-এ যতগুলা প্রবলেমেটিক প্রশ্ন আছে, এই প্রশ্নগুলা অলরেডি আমরা সলভ করছি, মানে তারপরেও একটু পড়ি। দেখেন, জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় বিভিন্ন ভাবে এই ধরনের প্রশ্ন আসে, আপনাদেরও এরকম আসতে পারে। তো এই সকল প্রশ্ন লেখার সুবিধা হলো কি, যদি আপনি শুধু শনাক্ত করতে পারেন এই যে এই জিনিসটা কত ধারায় পড়ে, তাহলে মনে করবেন যে ভালো নাম মার্ক ক্যারি করতে পারবেন। তাহলে দেখেন, আমরা চলে আসি 20-এর কামাল একজন পুলিশ অফিসার, কবির দস্যুতা সংগঠন, বানানটা এখানে ভুল আছে, এখানে ঘট সংগঠনের নাকি, দস্যুতা সংগঠনের পরিকল্পনা করেছে জেনেও অপরাধ সংগঠনের সুযোগ দানের ইচ্ছায় কামাল তথ্য গোপন করে এবং তা প্রতিরোধ করে না। ওই যে সরকারি কর্মকর্তা যদি ষড়যন্ত্র গোপন করে, ষড়যন্ত্র কি গোপন করে, তা যদি সংগঠিত হয় তাহলে সরকারি কর্মকর্তা এইভাবে একভাবে শাস্তি, সংগঠিত না হইলে কি আর একভাবে শাস্তি। তাহলে এটা আলোচনা করছে 119 ধারায়, যখন আমরা প্ররোচনা পড়েছিলাম, প্ররোচনার ওই আলোচনায় বিস্তারিত ভাবে এটা ভালোভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেখেন, আহ ক একজন পুলিশ অফিসার, এটা তো পড়লামই, বিচার্য বিষয়ে পড়লাম। আইনগত পর্যালোচনা যদি দেখেন, এখানে ক দণ্ডবিধি 1860-এর 119 ধারার অপরাধ করেছে। 119 ধারা অনুযায়ী যে সমস্ত সরকারি কর্মচারীর দায়িত্ব হলো অপরাধ দমন করা, তারা যদি উক্ত অপরাধ দমনে সহায়তা করে বা তথ্য গোপন করে বা মিথ্যা বলে, তাহলে তিনি এই ধারার অধীন অপরাধ করেছেন বলে কি হবে? গণ্য হবে। এটা আর পড়তেছি না বিস্তারিত, যেহেতু আমরা জানি 119, এই প্ররোচনার চ্যাপ্টার দেখে নিয়েন, ওখানে 119-এর বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। বিতে চলে আসি। দেখেন যে ক একজন শল্য চিকিৎসক সরল বিশ্বাসে তিনি তার রোগীকে জানান যে তিনি আর বাঁচবেন না। অনুপ্রে যে কেবল বললাম যে আপনি উদায় গেছেন, আপনার এতে বার কাউন্সিল পাস করা সম্ভব নয়, এই কথা বলার সাথে সাথে ধরেন অনুপ ঘুরে পড়ে গেছেন এবং উনি শয্যাশয়ী। তা আমি তো সরল বিশ্বাস ওনার মঙ্গলের জন্যই বলছি। এখন অনুপ যদি পরে সুস্থ হয়ে আমার বিরুদ্ধে মামলা করে বা ডাক্তারের বিরুদ্ধে যদি রোগী মামলা করে, তাহলে এই উক্তিতে মর্মাহত রোগী মারা যায়, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে দণ্ডবিধির কত ধারায়? কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ, যদি সরল বিশ্বাসে কোনো যোগাযোগ করা হয় সেটা কোনো কি অপরাধ না। একেবারেই জেনারেল এক্সেপশন আমাদের ঘুমের মধ্যেও আপনার মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমরা যেভাবে পড়ছি যে একেবারেই 76 থেকে 106 পর্যন্ত। তো এটা আলাদা করে আলোচনা করতেছি না, সরাসরি চলে আসি। দেখেন, সি অলরেডি সলভ করছি, ওই মিথ্যা সাক্ষ্য দান বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবনের যে ওই যে এ জেনে শুনে একটি মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর ইস্যু করলো, এ কি কোনো অপরাধ সংগঠিত করেছে, যুক্তি সহ উত্তর দিন। মিথ্যা সার্টিফিকেট ইস্যু এটা করা কত ধারায় অপরাধ?
197। এখন অনেকে বলতে পারেন যে স্যার জালিয়াতি হবে না। হ্যাঁ, জালিয়াতিও হতে পারে, কারণ আপনি মিথ্যা দলিল তৈরি করা কোনো উদ্দেশ্যে ব্যবহার করাই কি জালিয়াতি। যে জালিয়াতি। পরিমাণ তার 3 ভাগ 2 ভাগ ফেলাই। ইস্যু আলোচনা করতে পারেন, জালিয়াতিও আলোচনা করতে পারেন, যেটা আপনার মন চায় যতটুকু পারেন, কোনোটাই ভুল না, সমস্যা নাই। আমরা ডি তে চলে আসি। দেখেন ডি, যে এটা দিন নেবো আরেকবার দিন। কামরুজ্জামান সাহেব কথা শুনে ফেললাম, গোপন কথা মিউট করেন। চুরি করার উদ্দেশ্যে কয়েকটি হাঁসের প্রতি গুলি ছড়লো, উক্ত গুলি লেগে ঝোপের আড়ালে থাকা কবিরের মৃত্যু ঘটলো। ক জানতো না যে খ ঝোপের আড়ালে ছিল। এটা আমরা সলভ করছি না আগে, যে সে তো গুলি করছিল ওই যে হাঁসে। এখন হাঁসের ওই পাশে যে কোনো লোক রয়েছে সেটা তো আর সে জানতো না। তো ওই তার ওই গুলিতে যদি ওই লোকটা মারা যায়, তার এই ক্ষেত্রে কোনো কি হয় নাই, অপরাধ হয় নাই, কারণ ওই লোককে মারার কোনো ইন্টেনশন কিন্তু এই লোকের ছিল না। আমরা 21-এ চলে আসি। দেখেন 21 নম্বর, 21 নম্বরে আহ দণ্ডবিধি অপরাধ চিহ্নিত করতে বলছে আর কি। দণ্ডবিধি 1860 অনুসারে নিচের উদাহরণসমূহ বর্ণিত অপরাধ চিহ্নিত করে বৈশিষ্ট্য লিখতে বলছে। বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও জামান বাজারে মুরগির মাংস বিক্রি করেন। সে জানে যে এই মাংসে কি আছে, বার্ড ফ্লু আছে। তো বার্ড ফ্লু থাকা জানা সত্ত্বেও যদি সে কোনো মাংস বিক্রি করে, এটা এই যে দেখেন আইনগত পর্যালোচনা, জামান দণ্ডবিধি 1860-এর 270 ধারার অপরাধ করেছে। 270 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি বিদ্বেষপূর্ণ কাজের মাধ্যমে কোনো জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটায়। জীবন বিপন্নকারী রোগ মানে কি? বার্ড ফ্লু একটা জীবন বিপন্নকারী রোগ না বলেন? জীবন সংক্রমণ ঘটায় বা বিস্তার লাভ করে, তবে উক্ত ব্যক্তি, আচ্ছা তার আগে এই বিদ্বেষপূর্ণ শব্দটা আন্ডারলাইন করেন, বিদ্বেষপূর্ণ কাজের মাধ্যমে। বিদ্বেষপূর্ণ মানে হলো ইচ্ছাকৃত ভাবে, ঠিক আছে? উক্ত ব্যক্তি যে কোনো গণনার কারাদণ্ড যার মেয়াদ 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হবে। আর যদি সে কাজটা অবহেলায় করতো তাইলে তো 269, 6 মাস। আপনি করোনার সময় আপনার ঘরে থাকতে বলছে, তারপরেও বাইরে বেরোইছেন, ভুলে মাস্ক পরেন নাই, তখন অবহেলা, আপনি দণ্ডিত হবেন 269 দ্বারায়। কয় মাস? 6 মাস। আর আপনি ইচ্ছা করেই বলছেন, ওই যে এক এক- এক লোকের বিবৃতি দেখাইছিল টিভিতে, যে আমার বাপের 14 গোষ্ঠীর মধ্যে কেউ করোনা নাই, আমি জীবনেও মাস্ক পরবো না। তো ও যদি ওই অবস্থায় ঘুরে বেড়ায় করোনা ছড়ানোর উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ ভাবে, তাহলে ও দণ্ডিত হবে কত ধারায়? 270 ধারায়। 270 ধারায়। স্যার ওনার তো সরল বিশ্বাস স্যার। আচ্ছা, সরল বিশ্বাস না, দর্শন করে বলবেন সরল বিশ্বাসে করছি। সব সময় সরল বিশ্বাসে কাজ হয় না। দেখেন, উক্ত অপরাধের বৈশিষ্ট্য সমূহ হলো কোন জীবন বিপন্নকারী রোগ কি থাকা, বর্তমান থাকা, বিদ্বেষপূর্ণ ভাবে উক্ত জীবন বিপন্নকারী রোগের সংক্রমণ ঘটানোর উদ্দেশ্যে কি করা, কোনো কাজ করা, আর ইচ্ছাকৃত ভাবে উক্ত বিদ্বেষপূর্ণ কাজ করা। যেহেতু বার্ড ফ্লু আছে জানা সত্ত্বেও জামান বাজারে মুরগির মাংস বিক্রি করেন, তাই জামান কত ধারার অপরাধ করছে? 270 ধারায়। ঠিক আছে। তো আমরা এখন চলে আসি আহ পরেরটায়। দেখেন, এটাও আমরা ওই সংশ্লিষ্ট ওই অধ্যায় পড়ার সময় প্রশ্ন পড়ছি, ওই যে জামান নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত হতে জিতু ইয়াকুবকে উদ্ধার করতে গিয়ে জামানকে গুরুতর আহত করে। সরকারি কর্মকর্তারে যদি গুরুতর আহত করে, তাহলে ওই আপনার 133 ধারায় সাজা হলো 10 বছর। আর যদি আঘাত করতো 332-এ সাজা হতো 3 বছর। এটা হলো একটা অপরাধ। আর 2 নম্বর অপরাধ হয়েছে যে আইনসঙ্গত হেফাজত হতে রক্ষা করা। এটা কত ধারায় অপরাধ? 225 ধারার অপরাধ। তো একটু পড়ি, দেখেন আবার একটু পড়ি, যে জামান নামক পুলিশের আইনসঙ্গত হেফাজত হতে, মানে পুলিশের নাম কি? জামান। জিতু ইয়াকুবকে উদ্ধার করতে গিয়ে, ইয়াকুব হলো আসামি, জামানকে গুরুতর আহত করে। তাহলে এই জায়গায় নায়ক হচ্ছে জিতু, সে পুলিশে মাইরে ইয়াকুবরে কি উদ্ধার করছে। এখন এই জিতুর বিরুদ্ধে দণ্ডবিধির কোন কোন ধারায় অভিযোগ আনায়ন করা যাবে বা জিতুরের সাজা দেওয়া যাবে? দেখেন, এখানে জিতু কর্তৃক পেনাল কোডের অধীনে 2টি অপরাধ সংঘটিত হয়েছে, যথাক্রমে বৈধ হেফাজত হতে উদ্ধারের জন্য 225 ধারায়, এবং সরকারি কর্মকর্তাকে দায়িত্ব পালন থেকে বিরত রাখতে স্বেচ্ছায় গুরুতর জখম করার জন্য কত? 333 ধারায় অপরাধ
করেছে। দণ্ডবিধি 1860-এর 225 ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অপর কোনো ব্যক্তিকে আইনসঙ্গত হেফাজত হতে উদ্ধার করে বা উদ্ধারের চেষ্টা করে, তবে উক্ত ব্যক্তি যে কোনো বর্ণনার কত 2 বছর পর্যন্ত কারাদণ্ডে বা অর্থদণ্ডে উভয় দণ্ডে দণ্ডিত হবে। সুতরাং 225 ধারার অপরাধের বৈশিষ্ট্য হলো কোনো আইনসঙ্গত হেফাজতে, কোনো ব্যক্তি আইনসঙ্গত হেফাজতে থাকবে এবং উক্ত হেফাজত হতে তাকে জোরপূর্বক উদ্ধার করা হবে বা উদ্ধারের কি চেষ্টা করা হবে। অপরদিকে দণ্ডবিধি 1860-এর 333 ধারায় বলা হয়েছে যে সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে বাধা দানের জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাতের শাস্তি হলো যে কোনো বর্ণনার কত 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। সুতরাং 333 ধারা অপরাধের বৈশিষ্ট্য হলো অভিযুক্ত ব্যক্তি সরকারি কর্মচারীকে কি করবে, জখম করবে। উক্ত জখম করা হবে কি স্বেচ্ছায়, সরকারি কর্মচারী অফিসিয়াল দায়িত্ব পালন করে উক্ত জখম কি করা হবে। আর উক্ত জখমের অন্যতম উদ্দেশ্য হলো উক্ত সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন হতে কি রাখা, বিরত রাখা। তাহলে এখানে যে পুলিশের হেফাজত থেকে রক্ষা করে জিতু কোন কোন ধারায় অপরাধ করেছে, 225 আর কত 333। দুইটাই তো শাস্তি দিতে পারবে, তাই না স্যার? অবশ্যই দুটাইতে শাস্তি দিতে পারবে। কত ধারায় আছে ফৌজদারি কার্যবিধি বলেন আব্বাস সাহেব? এটা স্যার ওই যে 235-এর 2 স্যার। 235-এর 2। দুই। পুরো পুরোপুরি উদার নেই, হালকা মনে আছে। 235 2। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমরা পরের প্রশ্নটা দেখি। নিজেদের মধ্যে পাল্লা দিতে গিয়ে এমন ভাবে গাড়ি চালায় যে একজন পথচারী চাপা পড়ে আহত হতে পারতো। মানে অনেক সময় কিছু লোক এমন ভাবে বেপরোয়া ভাবে কোনো গাড়ি চালায়, মোটরসাইকেল চালায়, ঘোড়ার গাড়ি চালায়, যাতে অপর অন্য কোনো লোক হতে পারে আহত হতে। অ্যাকচুয়ালি কিন্তু আহত কেউ এখনো কি হয় নাই। আল্লাহ। তো আপনারা, আপনাদেরকে আমি একটা এডিশনাল পেজ দিছিলাম, প্রিলিমিনারি পরীক্ষার সময় দিছিলাম, বাট রিটার্নের সময় কি দিছিলাম ওই যে বেশ কতগুলা ধারা আপনার 219 করে একেবারে ওই ইয়া পর্যন্ত। স্যার প্রিলির সময় দিছিলেন স্যার, লিখিত তো মনে হয় দেন নাই। শুনেন, বেপরোয়া ভাবে যদি কেউ গাড়ি চালায় তাহলে কেউ আহত হোক বা না হোক তার সাজা হলো 279। কেউ আহত হয় নাই, বেপরোয়া ভাবে গাড়ি চালাইছে, সাজা 3 বছর। আহ এবং সর্বোচ্চ জরিমানা হচ্ছে 5,000। আর বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যদি কাউরে মানে মৃত্যু ঘটায়, বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে মৃত্যু ঘটালে সেটা হলো 304-এর বি। 304-এর বি, ওই জায়গায় সাজা হচ্ছে 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। ওই জায়গার সাজা হচ্ছে, আপনি দেখেন কাউরে আহত না করলেও 3 বছর 379 279-তে, আর কাউরে যদি মৃত্যু ঘটায় তথাপিও কত 3 বছর। এখন আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে যে আহত করলো না তাতেও 3 বছর, আর আহত করলো তাতেও 3 বছর। 3 বছর হলেও 304-এর খতে অর্থদণ্ডের পরিমাণ বেশি। কত হবে সেটা নির্দিষ্ট পরিমাণ বলা নাই, কিন্তু 279-তে অর্থদণ্ড কম, কত 1,000 টাকা থেকে 5,000। এছাড়া 338-এর কতে বলছে কত, 338-এর কতে বলছে যে যদি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কাউরে গুরুতর আহত করে, কারণ মৃত্যু ঘটায় নাই কিন্তু কি করছে গুরুতর আহত করে, তাহলে সেই ক্ষেত্রে সাজা হবে 338-এর পথে 2 বছর। কত বছর? 2 বছর। এখন আপনার কাছে মনে হইতে পারে যে 279-তে কেউ আহত করলো না 3 বছর, আর 338-এর পথে কাউরে আহত করলো সাজা মাত্র 2 বছর। 2 বছর হলেও 338-এর পথে অর্থদণ্ড অপরিসীম। অর্থদণ্ড কি উল্লেখ নাই, কিন্তু 279-তে কিন্তু অর্থদণ্ড উল্লেখ আছে। তো একটু মনে রাখবেন যে যদি শুধু বেপরোয়া ভাবে গাড়ি চালিয়েছে, কেউ আহত নিহত হয় নাই, সাজা 279-তে 3 বছর বা 5,000 টাকা বা উভয়। ঠিক আছে, বা না এবং ই আছে ওখানে। আর যদি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে কারণ মৃত্যু ঘটায় তাহলে কত 304-এর ফতে 3 বছর বা অর্থদণ্ড বা উভয়। আর বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে যদি কারো গুরুতর
আহত করে, তাহলে 338-এর কথা 2 বছর অর্থদণ্ড, 2 বছর অর্থদণ্ড। বুঝতেন? তাহলে এই জায়গায় যে উদাহরণটা আসছে যে নিজেদের মধ্যে বেপরোয়া ভাবে মানে পাল্লা দিতে গিয়ে বেপরোয়া ভাবে গাড়ি চালায় যাতে আহত হতে পারতো, তাহলে এটা কত ধারায় অপরাধ বলেন? কত? 279। আর পড়লাম না, ঠিক আছে। ঘটনার বর্ণনায় আসেন। পরের যে প্রশ্নটা এটা যদি একটু দেখি, যে এক জোবের আড়ালে জেড আছে বলে জানে কিন্তু ওয়াই জানতো না। এক্স জেড এর মৃত্যু ঘটনার অভিপ্রায় বা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে উক্ত জোবের গুলি। এটা নিন্দনীয় নরহত্যা বা ওই জায়গায় শুনে নিয়েন আর কি, এখানে ভালোভাবে এটা আলোচনা করা কি আছে। বা তারপর যাক, এখানে যেহেতু আছে আলোচনা করেই দেয়। দেখেন, এক্স একটি ঝোপের আড়ালে জেড আছে বলে জানে, মানে এক্স জানে যে ঝোপের আড়ালে কি আছে, জেড, কিন্তু ওয়াই কিন্তু তা জানে না, ওয়াই জানে না। এক্স জেড এর মৃত্যু ঘটানোর অভিপ্রায় অথবা এর ফলে জেড এর মৃত্যু ঘটার সম্ভাবনা আছে জেনে ওয়াই কে ঝোপের দিকে গুলি করার জন্য প্রবৃত্ত করে। এক্স বলতেছে যে ওয়াই তুমি ঝোপের দিকে গুলি করো, সমস্যা নাই, ওই জায়গায় পাখি আছে। বা ওয়াই কিন্তু অ্যাকচুয়ালি জানে না যে ঝোপের আড়ালে জেড আছে, ওয়াই এর গুলিতে জেড এর মৃত্যু হয়। তাহলে ওয়াই গুলি করছে, ওয়াই এর কোনো অপরাধ কিন্তু হয় না, কিন্তু ওয়াই এর গুলি করতে প্ররোচিত করছে কে? এক্স। তাহলে এক্স এই জায়গায় সাজা পাবে কিসের সাজা? হত্যায় প্ররোচনার সাজা। 302 এর সাথে যুক্ত হবে কত? 109। আমরা শর্ট নোট বা টিকায় চলে আসি। দেখেন, শর্ট নোট বা টিকা এটা হলো অপরাধমূলক। প্রথমে যেটা চলে আসি ক্রিমিনাল কনস্পাইরেসি বা অপরাধমূলক ষড়যন্ত্র। অনুপ, অনুপ দয়া করে বলেন সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন সম্পর্কে একটু বলেন অনুপ। সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন 34, ধারা 34 সম্পর্কে একটু বলেন। 34 থাকে যদি দুই বা ততোধিক ব্যক্তি কোনো কি অপরাধ সংগঠনের জন্য যদি সম্মত হয় এবং সেটা যদি সংগঠিত হয়, সেই এই যে যে আহ, কি ঘটনা, এটাই তো কমন ইন্টেনশন। তাহলে উপাদান কি কি পাইলাম বলেন। তার ওইখানে হচ্ছে সংখ্যা, মানে দুইজন বা ততোধিক, কিন্তু তাদের ইচ্ছা আছে যে একটা অপরাধ সংগঠন ঘটাবে। তারপরে অপরাধটা কি হয়েছে না হবে? অপরাধকে সংগঠিত হয়েছে। হবে, হবে নাকি হবে না বলেন ভালোভাবে বলেন। অপরাধ সংগঠিত করার তাদের কমন ইন্টেনশন এবং ওই ও তো আমরা এই জায়গায় যে কয়জন আছি সবাই মিলে পরিকল্পনা করলাম যে আগামী দিন বার কাউন্সিল ভাঙচুর করব, এবং ঠিকই আমাদের পরিকল্পনা অনুসারে আগামীকাল বার কাউন্সিল গিয়ে ভাঙচুর করলাম। তো এখন এই ভাঙচুরের অপরাধকে আমাদের সবাইকে সমানভাবে দায়ী করার জন্য যুক্ত হবে কত? 34। 34 আলাদা কোনো অপরাধ না, এটা সাক্ষ্য আইনের একটা কি নীতিমালা। আলম ভাই বলেন তো, যদি এরকম হয় যে আমরা পরিকল্পনা করছি যে আগামী দিন বার কাউন্সিল ভাঙচুর করব, কিন্তু পরিকল্পনা মাফিক ভাঙচুর আর করতে পারি নাই, তার আগেই ধরা পড়ে গেছে, এখন কি হবে বলেন? কিসের ষড়যন্ত্র? অপরাধমূলক ষড়যন্ত্র। অর্থাৎ দুই বা ততোধিক ব্যক্তি যদি তাদের মানে কোনো বৈধ কাজ অবৈধ উপায় করার জন্য বা কোনো অবৈধ কাজ করার জন্য সম্মত হয়, ওই কাজটা করুক বা না করুক সেটা হলো পরের বিষয়, কিন্তু দুই বা ততোধিক ব্যক্তি কোনো বেআইনি কাজ করার জন্য বা অবৈধ কাজ করার জন্য বা কোনো আইনগত কাজ বেআইনি ভাবে করার জন্য কি হয়, সম্মত হয়, তাহলে তারা কি করেছে বলে গণ্য হবে? অপরাধমূলক ষড়যন্ত্র বলে গণ্য হবে। এটার সংজ্ঞা দিয়েছে 120 গ, শাস্তি দিয়েছে কত? 120 গ। বুঝেছেন? একটু পড়ি দেখেন। তাহলে ভুইয়া বলেন তো 34-এর সাথে ক্রিমিনাল কনস্পাইরেসির পার্থক্য কি? অবশ্যই যদি দায়ী করতে হয় অপরাধটা সংগঠিত হতে হবে। হুম, আর এই অপরাধগুলো ষড়যন্ত্রের ক্ষেত্রে আমরা পরিকল্পনা করবো ওটা অপরাধ সংগঠিত হতে হবে বা অপরাধ সংগঠিত হবে ষড়যন্ত্র করে যদি হয়, সংগঠিত হয়ে গেলেই আমরা সব কিছু করে দেবো। সংগঠিত না হলে তখন আমরা সব কিছু করবো। যে
ধন্যবাদ। তাহলে আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো যে 34-এর ক্ষেত্রে ওই অপরাধটা ডেফিনেটলি সংগঠিত হয়ে গেছে, কিন্তু 120 ছয়ের ক্ষেত্রে সংগঠিত হোক বা না হোক এটা কিন্তু অপ্রাসঙ্গিক। সেটা সংগঠিত না হলেও সেটা 120 খতে অপরাধজনক ষড়যন্ত্র হিসেবে কি হবে, বিবেচিত হবে। তো একটু আমরা পড়ি, দেখেন যে দণ্ডবিধির 120 ক ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা দেওয়া হয়েছে যখন দুই বা ততোধিক ব্যক্তি কোনো অবৈধ কাজ করতে বা কোনো বৈধ কাজ অবৈধ উপায় করতে কি হয়, সম্মত হয়, তখন উক্ত ব্যক্তিরা অপরাধমূলক ষড়যন্ত্র করেছে বলে কি হবে, গণ্য হবে। শর্ত বা উপাদান দেখেন, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রে সর্বনিম্ন কয়জন, দুইজন। দুই বা দুইয়ের অধিক ব্যক্তি বা সদস্য থাকতে হবে। যাদেরকে অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে অপরাধ করার একটা গোলদেন সম্মতি থাকতে হবে। অপরাধ করার কি থাকবে, সম্মতি থাকবে। সম্মতিটি হতে হবে কোনো অবৈধ কাজ করতে, মানে যে কাজটা শুরু থেকেই কি অবৈধ, বা কোনো বৈধ কাজ অবৈধ উপায়ে করতে। এখন অনেকেই প্রশ্ন করে থাকেন যে বৈধ কাজ আবার অবৈধ উপায় কেমনে করে। বৈধ কাজ অবৈধ ঘুষ দিয়ে করে না। ড্রাইভিং লাইসেন্স করবো, বিআরটি এর পরিচালককে ঘুষ দিলাম, এটাই তো। ড্রাইভিং লাইসেন্সটা তো বৈধ কাজ, কিন্তু করতেছে কিভাবে, অবৈধ উপায়। অর্থাৎ দুই ভাবে অপরাধমূলক ষড়যন্ত্র করা হয়। সম্মতি অনুযায়ী অপরাধটি সংগঠিত হয়েছে কি হয় নাই সেটা কি বিবেচ্য বিষয় নয়। অর্থাৎ সম্মতি অনুযায়ী অপরাধ সংগঠিত না হলেও অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য কি হবে, তাই। শাস্তিতে চলে আসি, দেখেন শাস্তি সংজ্ঞা দিছে 120 ক, শাস্তি দিছে কত, 120। আর ইংরেজিতে যদি বলি তাহলে কত হবে, 120 বি, নাকি? এই বিটা ক্যাপিটাল লেটারের বি, এবং এখানে কিন্তু কোনো ব্র্যাকেট থাকবে না। যদিও আপনাদের লিখিততে ব্র্যাকেট দিলে না দিলে কোনো সমস্যা নাই, বাট আমরা সবসময় তো ঠিক জিনিসই শিখবো। আচ্ছা, দেখেন, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা দুই বা ততোধিক বছর যাবৎ সশ্রম কারাদণ্ডে দণ্ডিত কোনো অপরাধে করা ষড়যন্ত্রের সদস্য হলে অপরাধে প্ররোচনাকারী হিসেবে দণ্ডিত হবে, যদি উক্ত অপরাধের ষড়যন্ত্র করার জন্য কোনো সুনির্দিষ্ট শাস্তির বিধান না থাকে। অর্থাৎ এক্ষেত্রে প্ররোচনার শাস্তি যেভাবে নির্ধারিত হয় একইভাবে অপরাধমূলক ষড়যন্ত্রের শাস্তিও নির্ধারিত হবে। একটা জিনিস একটু বুঝেন, ওই আমি যে অপরাধের ষড়যন্ত্রের পরিকল্পনা আমরা করছি, এই অপরাধটার ষড়যন্ত্র যদি কি হয়, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 2 বছর বা 2 বছরের বেশি সশ্রম কারাদণ্ডযোগ্য অপরাধ হয়, তাহলে আমাদের সাজা হবে, ওই ব্যক্তির সাজা হবে কিসের মতো, প্ররোচনার সাজার মতো, যে 109 থেকে 120। 109 থেকে কত, 120। কিন্তু যদি তাদের ষড়যন্ত্রের জন্য আলাদা সাজার বিধান থাকে তাইলে 109 থেকে 120 আসবে না। যেরকম আমি একটু উদাহরণ দেই, একটা উদাহরণ দেই, যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার কি ষড়যন্ত্র, ধরেন আছে 121 ধারায়, কত ধারায়, 21। তাহলে ওই ষড়যন্ত্র তো এই জায়গায়, ওই জায়গায় আছে, এই জায়গায় কি 120 খরে লাগবে, লাগবে না। এই জায়গায় কি লাগবে না, বুঝতে পারছেন? ওই টাকা দেবো কত নির্ধারিত করে। যেহেতু এই ষড়যন্ত্রের আলাদা ধারা আছে, সেহেতু আর 120 খরে লাগবে না। যদি কোনো ষড়যন্ত্রের আলাদা সাজার বিধান না থাকে সেই ক্ষেত্রে লাগবে কারে, 120 খরে, 120 খরে। এবং ওটা 121-এ নাই, 121 কতে আছে। 121 কতে বলা আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে সাজা যাবজ্জীবন কারাদণ্ড, 121 ক। তো বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ষড়যন্ত্রের সাজা যদি 121 কতে না থাকতো তাইলে ওই সাজাটা কোথায় আসতো বলে, 120 কতে। বুঝতে পারছেন? উপরে লিখিত ক্ষেত্র বাদে অন্যান্য ক্ষেত্রে অপরাধমূলক ষড়যন্ত্রের সদস্য বা অন্য কোনো ব্যক্তি গোল দিবেন 6 মাস পর্যন্ত যে কোনো বর্ণনার কারাদণ্ড বা অর্থদণ্ড সহ উভয় দণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ বলা যেতে পারে 2 বছর বা তার কম কারাদণ্ডযোগ্য অপরাধের কেউ ষড়যন্ত্র যদি কেউ করে তাহলে সাজা হবে কত, 6 মাস। আমরা যদি পরিকল্পনা করি, এই জায়গায় কয়েকজন আছে, যদি পরিকল্পনা করি আমরা একজনের মানহানি করব, মানে তারে সামনে পাইলে অকথ্য ভাষায় গালাগালি করবো বা শহরে তার নামে অকথ্য ভাষায় অশ্লীল পোস্টার টানাবো, তাহলে মানহানির সাজা তো 2 বছর বিনাশ্রম কারাদণ্ড। তাহলে এই অপরাধের ষড়যন্ত্রের সাজা আমাদের কত হবে বলে, সর্বোচ্চ কত, 6 মাস। আর এটা ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কত, প্ররোচনায় যেভাবে সাজা নির্ধারিত হয় সেইভাবে।
তাহলে অপরাধমূলক ষড়যন্ত্রের সংজ্ঞা পেলাম 120 ক, সাজা পেলাম কত? 120 খ। সাজা আছে কয় প্রকার? 2 প্রকার। আমরা চলে এসি বেআইনি সমাবেশ, আনলফুল অ্যাসেম্বলি। দণ্ডবিধির 141 ধারায় বলেছে, যদি 5 বা ততোধিক ব্যক্তি যদি এক জায়গায় সমাবেশ মানে এক জায়গায় যদি থাকে, তখন সেটার বলে অ্যাসেম্বলি, লফুল অ্যাসেম্বলি। বুঝতে পারছেন? আমরা এই জায়গায় ধরেন 5 জন আছি, তাহলে এই 5 জন যদি রাস্তায় দাঁড়ায় থাকি, এটা বেআইনি সমাবেশ হয় নাই, কি হয়েছে? লফুল অ্যাসেম্বলি। কিন্তু আমরা এই 5 জন ব্যক্তি যদি 141 ধারায় উল্লেখিত 5টা সাধারণ উদ্দেশ্যে যে কোনো একটা করি, তখন সেটা হয়ে যাবে কি? বেআইনি সমাবেশ। অর্থাৎ 5 বা ততোধিক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আছে বা এক জায়গায় এমন ভাবে কোনো কাজ বাজ করতেছে যেটা কোনো বেআইনি কাজ না, তখন সেটা লফুল অ্যাসেম্বলি। 5 বা ততোধিক ব্যক্তি যখন খারাপ কোনো কাজ করবে এক জায়গায় থেকে, তখন সেটা হয়ে যাবে কি? আনলফুল অ্যাসেম্বলি। এই আনলফুল অ্যাসেম্বলির সংজ্ঞা দিচ্ছে আমাদের দণ্ডবিধির 141 ধারায়। এই যে দেখেন, দণ্ডবিধির 141 ধারায় বেআইনি সমাবেশকে সংজ্ঞায়িত করা হয়েছে: 5 বা 5-এর অধিক ব্যক্তির সমাবেশ বেআইনি সমাবেশ নামে পরিচিত, যদি তাদের মধ্যে 141 ধারায় উল্লেখিত কোনো কি থাকে? সাধারণ উদ্দেশ্য থাকে। বেআইনি সমাবেশ সংগঠিত হতে হলে নিম্নলিখিত শর্তসমূহ পূরণ করতে হবে। 1, দেখেন, সর্বনিম্ন কতজন থাকতে হবে? 5 বা 5-এর অধিক। সাধারণ উদ্দেশ্য অবশ্যই দণ্ডবিধির 141 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য সময়ের মধ্যে যে কোনো একটি হতে হবে। 5টা সাধারণ উদ্দেশ্য আছে, কি কি দেখেন? বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মচারীকে ভীত করতে কোনো কাজ। আপনি যদি বল প্রয়োগ করে এমন কোনো কাজ করেন যে কাজটা সরকার বা সরকারি কর্মচারীদের কি দেখায়? ভয় দেখায়, তাহলে ওই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া। 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হয়ে কোন আইনগত প্রক্রিয়া বলবৎকরণে বাধা দিচ্ছে, পুলিশটা ঠিকঠাক মতো কাজ করতে দিচ্ছে না, তাহলে কি হয়ে যাবে? বেআইনি সমাবেশ। ক্ষতি বা কোনো অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন। 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে যে কোনো অপরাধ করলেই সেটা কি? বেআইনি সমাবেশ। ক্ষতি মানে হলো 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া ভাঙচুর করছে, কি? বেআইনি সমাবেশ। বাস ভাঙচুর করছি, বাসের টায়ার পুড়াইছি, সব কি? বেআইনি সমাবেশ। তারপরে দেখেন, বলপূর্বক সম্পত্তির দখল গ্রহণ, মানে আপনি যদি জোরপূর্বক কোনো সম্পত্তির দখল গ্রহণ করিয়া কাউকে দখল করলেন। অনুপের মোটরসাইকেল নিয়ে অনুপরে বললাম যে যাও অনুপ, এখন মোটরসাইকেল আর পাবা না, বেআইনি সমাবেশ। কাউরে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করলাম, কি? বেআইনি সমাবেশ। অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাকে সেই কাজ করতে বাধ্য করা। আমরা বল প্রয়োগ করে একজন ব্যক্তি যে কাজ করতে বাধ্য না তাহলে সেই কাজ করতে কি করছি? বাধ্য করছি। এবং যে কাজ করতে সে বাধ্য, তার সেই কাজ করা থেকে কি রাখছি? বিরত রাখছি। তো এইগুলাও কি হিসেবে গণ্য হবে? বেআইনি সমাবেশ হিসেবে গণ্য হবে। তো এখন 5 বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে উপরিল্লিখিত যে কোনো একটি সাধারণ উদ্দেশ্য অনুযায়ী সম্পাদন করে, তবে উক্ত সমাবেশ কি কি সমাবেশ বলে? বেআইনি সমাবেশ বলে। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা দিল কততে? 141। এখন দেখেন বেআইনি সমাবেশের শাস্তি। 143 ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশের কোন সদস্য যে কোনো গণনা কারাদণ্ড, যা কত? 6 মাস পর্যন্ত হতে পারে, বা অর্থদণ্ড বা। তাহলে বেআইনি সমাবেশের সংজ্ঞা আছে 141, আর শাস্তি কত? 143। এখন বেআইনি সমাবেশের সাথে ভাই 149-এর কি সম্পর্ক? অনুপ জানেন বেআইনি সমাবেশের সাথে 149 দ্বারা কি সম্পর্ক? ওই সংখ্যায় একই স্যার। আবার এই যে যে 5টা যে অপরাধ, এটা টোটালি তো স্যার 149। 5টা ঘটাইলে তো বেআইনি সমাবেশই হচ্ছে, তাহলে আমার 149-এর কাম কি? কোনো সাধারণ উদ্দেশ্যে ভুইয়া বলতে পারবেন? এই যে 5 বা ততোধিক ব্যক্তি বেআইনি সমাবেশ করছে, এই সকল ব্যক্তিকে দায়ী করার জন্য আমাদের লাগবে। তারা জেলেও যদি ওই সমাবেশে যুক্ত হয়, এজন্য দায়ী করতে হবে 100 লোক। আর না জেলেও যদি ওই সমাবেশে যুক্ত হয়, তার জন্য তাকে দায়ী করতে হবে 100 লোক। হ্যাঁ, বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ সংগঠন করে, ধরেন বেআইনি সমাবেশের সদস্যরা একজনের বিল্ডিং ভাঙচুর করছে, বেআইনি সমাবেশের সদস্যরা ওই একজনের হত্যা করছে,
তাহলে হত্যার ধরেন 100 জন লোক ছিল, কিন্তু হত্যা করছে 2 জনে, 98 জন কিন্তু ওই 2 জনের সাথে কি ছিল। তাহলে বেআইনি সমাবেশের সদস্যরা যদি কোনো অপরাধ সংগঠন করে, ওই অপরাধের দায় তাদের সবার উপর সমানভাবে বর্তাবে। এটাই বলেছে কত, 149। বেআইনি সমাবেশের সদস্যরা তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যদি কোনো অপরাধ করে, তাহলে সবাই কি সমানভাবে দায়ী হবে। যদিও ওই অপরাধটা সবাই সমানভাবে অংশগ্রহণ করে নাই, কিন্তু সবাই এক জায়গায় কি ছিল, উপস্থিত ছিল। অর্থাৎ বেআইনি সমাবেশের সদস্যদের দায় সম্পর্কে আলোচনা করতে কত দাঁড়ায়, 149 দাঁড়ায়। একটু পরে দেখেন, বেআইনি সমাবেশের সময় সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করে যে অপরাধ সংগঠন করে, সেই ক্ষেত্রে তাদের দায় কি হবে তা দণ্ডবিধির 149 ধারায় উল্লেখ করা হয়েছে। 149 ধারা অনুসারে যদি বেআইনি সমাবেশের কোনো সদস্য দ্বারা উক্ত বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো কি করা হয়, অপরাধ সংগঠন করা হয়, বা উক্ত বেআইনি সমাবেশের কোনো সদস্য যদি জানতো যে উক্ত সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে, এই লাইনটা একটা আন্ডারলাইন করেন, উক্ত বেআইনি সমাবেশের কোনো সদস্য জানতো যে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে এমন অপরাধ সংগঠিত হতে পারে, বা উক্ত অপরাধ সংগঠনের সময় প্রত্যেক ব্যক্তি যে উক্ত সমাবেশের সদস্য, সেই উক্ত সে উক্ত সংগঠিত অপরাধের জন্য কি হবে, দায়ী হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে যে বেআইনি সমাবেশের সদস্যরা কোনো অপরাধ করলে তাদের দায় কি হবে, এটাও বলেছে কোথায়, 149 ধারায়। এখন পরীক্ষা যদি এইভাবে প্রশ্ন আসে যে একটি সমাবেশ কখন বেআইনি সমাবেশে গণ্য হয়, উত্তর খুব সোজা, ওই 141 ধারা আলোচনা করে দিবেন। প্রথমে সমাবেশ কি, তারপরে 5 বা ততোধিক ব্যক্তি যদি 141 ধারা উল্লেখিত 5টা সাধারণ উদ্দেশ্যের যে কোনো একটা করে, তাহলে তাদের সমাবেশটা কি হয়ে যাবে, বেআইনি সমাবেশ। তো এটা আর পড়লাম না, একই উত্তর। আমরা একটু 2 মিনিটের বিরতি নেই, তারপরে আবার করে শেষ করে দিই আজকে। তা আমরা রাইটিং দেখি, দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকেও প্রশ্ন আসতে পারে ভাই। বেআইনি সমাবেশ বুঝছেন, বেআইনি সমাবেশে যদি কেউ শক্তি বা উগ্রতা প্রদর্শন করে, সেই বেআইনি সমাবেশ হয়ে যাবে কি, দাঙ্গা। আর বাকি সব উপাদান একই। তো এই আমাদের এই দাঙ্গার সংজ্ঞা দিতে দেখেন, 146 ধারায় দাঙ্গার সংজ্ঞা দেওয়া হয়েছে। কত ধারায়, 146। বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হলে অনুরূপ সমাবেশের প্রত্যেক সদস্য দাঙ্গা সংগঠনের জন্য কি হবে, দোষী হবে। তো আমরা এটা বলতে পারি যে বেআইনি সমাবেশের মধ্যে কি থাকে, সরি দাঙ্গার মধ্যে কি থাকে, বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশের মধ্যে দাঙ্গা থাকতেও পারে, নাও থাকতে পারে। বেআইনি সমাবেশ কর্তৃক বা উক্ত সমাবেশের কোন সদস্য দ্বারা শক্তি বা উগ্রতা প্রয়োগ করা, আর এমন শক্তি বা উগ্রতা প্রয়োগ করা হয়েছে বেআইনি সমাবেশের কি সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে। তো এখন যদি আমরা দেখি যে বেআইনি সমাবেশের দাঙ্গার মধ্যে পার্থক্য, পারবেন না ইনশাল্লাহ। দেখেন আমরা ওই যে ধারাগত পার্থক্য দিতে পারি, সংজ্ঞাগত পার্থক্য দিতে পারি, শক্তি বা উগ্রতা দিতে পারি, অপরাধের প্রকৃতি ওইটা লঘুতর এটা গুরুতর, একটির ক্ষেত্রে আর একটি শাস্তি দিতে পারি, ইংরেজি শব্দ দিতে পারি, উদাহরণ দিতে পারি, আরো অনেকগুলো কিন্তু দেওয়া যায়। তো আমরা কিন্তু অ্যাকচুয়ালি কোনো উদাহরণ কিন্তু সুনির্দিষ্টভাবে পড়ি নাই, কিন্তু সকল উদাহরণ কিন্তু আপনাদের কি পাঠ্য হবে। ইভেন যদি বেআইনি সমাবেশের সাথে যদি খুনের উদাহরণ খুনের পার্থক্য দেয়, পারবেন না। বেআইনি সমাবেশের সাথে যদি অনুপের পার্থক্য দেয়, পারবে, ওটা আইনের একটা ধারা, অপরাধ আর অনুপ একটা কি মানুষ। তো এরকম দিয়েও কিন্তু পার্থক্য করা যায়, যে কোনো জিনিসের সাথে যে কোনো জিনিসের পার্থক্য করা যায়। এই জন্য আমরা আলাদা করে কিন্তু কোনো পার্থক্য মুখস্থ করব না। আর দণ্ডবিধি মানেই আপনার মনে রাখেন পার্থক্য আসবে, আসবে, আসবে। তো আমরা এখন যে জিনিসটা চলে এসে দেখেন, মারামারি বা অ্যাফ্রে, মারামারি বা অ্যাফ্রে, আর নাম মারামারি হলেও প্রকৃতপক্ষে যদি আপনি প্রকাশ্য স্থানে ঝগড়া করেন, সেটাই কি মারামারি। প্রকাশ্য স্থানে একজন আর একজনের সাথে ঝগড়া করতেছে, হাতাহাতি প্রয়োজন নাই, ঝগড়া করলেই সেটাকে কি বলে, মারামারি। একটু পরে দেখেন যে দণ্ডবিধির 159 ধারা অনুযায়ী যখন 2 বা ততোধিক ব্যক্তি প্রকাশ্য স্থানে বা পাবলিক প্লেসে ঝগড়া করে গণশান্তি ভঙ্গ করে, তখন তারা কি করে বলে গণ্য হবে, মারামারি করে বলে গণ্য হবে। উদাহরণ দেখেন, পাগলা তানভীর ও রশিদ সাহেব মসজিদের মধ্যে একটি হাদিসের ব্যাখ্যাকে কেন্দ্র করে হাতাহাতিতে
লিপ্ত হয়, তারা এখানে কি করেছে বলে গণ্য হবে? মারামারি করেছে বলে গণ্য হবে। হাতাহাতি করার দরকার নাই, যদি একজন আর একজন অকথ্য ভাষায় বলে তথাপিও কি মারামারি বলে গণ্য হবে। তবে আমাদের মনে রাখতে হবে যে এখানে হতে হবে অবশ্যই কি প্লেসে? পাবলিক প্লেসে। বিচারিক নজির দেখেন, প্রকাশ্য স্থান বলতে ওই সমস্ত স্থানকে বোঝায় যেখানে জনসাধারণ সচরাচর কি করতে পারে? যাতায়াত করতে পারে। যে ভূমির চারদিকে দেওয়াল নাই তা প্রকাশ্য স্থল বলে গণ্য হবে। এছাড়াও মসজিদ, মন্দির, প্রাঙ্গণ প্রকাশ্য স্থান বলে কি হয়ে গণ্য হয়ে থাকে। বলেন তো সিনেমা হল প্রকাশ্য স্থান কিনা? সেরকম হবে তো এখানে লোকের দাম বেশি। সিনেমা হলও কিন্তু যদিও প্রাইভেট মালিকানাধীন, বাট অ্যাকচুয়ালি ওটাও কি প্রকাশ্য স্থান। রেস্টুরেন্ট প্রকাশ্য স্থান না? অবশ্যই রেস্টুরেন্ট প্রকাশ্য স্থান। উপাদান দেখেন, মারামারির ক্ষেত্রে দুই বা ততোধিক সদস্য থাকতে হবে। দুই বা ততোধিক সদস্য কি করবে? ঝগড়া করে গণশান্তি কি করবে? ভঙ্গ করবে। গণশান্তি ভঙ্গ অবশ্যই প্রকাশ্য স্থানে বা পাবলিক প্লেসে হতে হবে। মারামারির শাস্তিটা বেশ অদ্ভুত। দেখেন, দণ্ডবিধির 160 ধারা অনুযায়ী মারামারির শাস্তি হলো, আন্ডারলাইন করবেন, যে কোনো বর্ণনার 1 মাস পর্যন্ত কারাদণ্ড। মাত্র 1 মাস। কিন্তু কি যে কোনো বর্ণনার। বা অর্থদণ্ড কত? 100 টাকা বা উপর। তাহলে বলেন তো যে মারামারি, তাহলে মারামারিতে কি আদালত সশ্রম কারাবাস দিতে পারে? দিতে পারে পারে। স্যার, যে কোনো গণনা বা আছে। 100 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারে। কিন্তু একটু আগে একটা অপরাধ করলাম, 2 বছর বিনাশ্রম, কোনটা বলেন তো? কোনটা? বানানি। কিন্তু এই জায়গায় 1 মাস হইলেও যে কোনো বর্ণনা। আমরা একটু চলে এসে দেখেন কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন। অপহরণ কে বলে, বা ইংরেজিতে কিডন্যাপিং, এন্ড জোরপূর্বক অপহরণ বা অপবাহন রে ইংরেজিতে বলে কি? অ্যাবডাকশন। তো আমাদের এই দণ্ডবিধিতে অপহরণ এবং অপবাহন বা জোরপূর্বক অপহরণ সম্পর্কে আলোচনা করছে 359 থেকে 374। কত বলেন? 359 থেকে 374। তো সর্বপ্রথম আমরা চলে আসি, দেখেন অপহরণ বা কিডন্যাপিং। অপহরণ রে 359 দ্বারাই অপহরণ রে দুই ভাগে ভাগ করছে। একটা হলো দেখেন আহ বাংলাদেশ থেকে অপহরণ, কত দ্বারা? 360। আর আইনানুগ অভিভাবক হতে অপহরণ কত? 361। বাংলাদেশ থেকে অপহরণ মানে বোঝা যাচ্ছে যে কোনো ব্যক্তিরে নিয়ে গেছেন কোথায়? বাংলাদেশের বাইরে। মানে আপনি যদি একজন ব্যক্তি যদি আর একজন মানে কাউকে বাংলাদেশ থেকে যদি সে যদি সাবালক হয়, সাবালক মিনস ছেলে হলে 14 বছরের বেশি, মেয়ে হলে 16 বছরের বেশি। সাবালক হইলে তার সম্মতি ছাড়া নিয়ে গেছেন। সাবালক হইলে কি তার সম্মতি ছাড়া বাংলাদেশের বাইরে নিয়ে গেছেন। আর যদি ছেলে 14 বছরের কম, মেয়ে 16 বছরের কম হয়, তার সম্মতি থাক বা না থাক, বাংলাদেশের বাইরে নিয়ে গেলে সেটা কি হিসেবে গণ্য হবে? বাংলাদেশ থেকে কিডন্যাপ বলে গণ্য হবে। এখন মজার বিষয় হলো যে এই কিডন্যাপিং এর ক্ষেত্রে আপনার পরবর্তী উদ্দেশ্যটা অপ্রাসঙ্গিক। মানে পরবর্তী উদ্দেশ্য আপনার ভালো থাকতে পারে। ধরেন আপনি একজনকে বাংলাদেশ থেকে ভারত নিয়ে গেছেন আইপিএল এর খেলা দেখতে, তার পিতামাতার সম্মতি ছাড়া। ছেলেটার বয়স 14 বছরের কম। আপনার কিন্তু খারাপ কোনো উদ্দেশ্য নাই। ওই ছেলের বহুদিন ধরে বলছে যে ভাই আমার একটু নিয়ে যান, আপনি তো প্রায় ভারত যা আশা করেন, আমার পাসপোর্ট আছে, আপনি একটু আমারে নিয়ে যান। তো ছেলেটার সম্মতি আছে কিন্তু তার অভিভাবকের সম্মতি নেই নাই, কি হয়েছে বলেন তো? কিডন্যাপ। যদিও ওই লোকের পরবর্তী উদ্দেশ্য কি আছে? ভালো আছে। ভালো যতই থাক, কিডন্যাপিং এর ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য প্রাসঙ্গিক না। বুঝতে পারছেন? আর অনুপরে যদি নূর ভুইয়া ভারত নিয়ে যায় অনুপের সম্মতি ছাড়া, এটাও কি হবে? কিডন্যাপ। অনুপের সম্মতি ছাড়া নিয়ে গেছে, তার উদ্দেশ্য ভালোও হতে পারে, উদ্দেশ্য কি খারাপও হতে পারে, এটাও কি হবে? কিডন্যাপ। তাহলে বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে যে কিডন্যাপ, এটা কি সাবালকের ক্ষেত্রে না নাবালকের ক্ষেত্রে বলেন? সাবালক নাবালক উভয়। সাবালক হইলে তার সম্মতি ছাড়া, আর নাবালক হইলে সম্মতি থাকতেও পারে, আবার কি নাও থাকতে পারে। তো এটা বিস্তারিত 360 করলাম না, আলোচনা তো করেই দিলাম। 360 তাহলে আমরা বলতে পারি সাবালকের ক্ষেত্রেও প্রযোজ্য, আবার কি
নাবালকের ক্ষেত্রেও প্রযোজ্য। 361টা দেখেন, আইনানুগ অভিভাবক হতে অপহরণ, এটা খুব সোজা। আগে নিছিলেন বাংলাদেশের বাইরে, আর এখন নিচ্ছেন কি বাংলাদেশের ভিতরে, এক জায়গায় থেকে আর এক জায়গায়। এটা আপনি এটা হয় সাধারণত আপনার ওই যার বয়স, আইনানুগ অভিভাবক কার থাকে বলেন তো? প্রাপ্তবয়স্ক হয়নি। যা প্রাপ্তবয়স্ক হয় নাই তার, বা প্রাপ্তবয়স্ক হইলেও যদি সে নাবালক বা যদি সে উন্মাদ বা অপকৃতস্থ হয়। এখন একজন ব্যক্তিকে, ওই যে একটু আগে যে কথাটা বললাম যে তারা খেলা দেখতে ওই সিলেট নিয়ে গেছি বা ঘুরতে সিলেট নিয়ে গেছি তার পিতামাতার সম্মতি ছাড়া, তো বাংলাদেশের বাইরে যদি নিতাম তাহলে বাংলাদেশ থেকে অপহরণ, আর বাংলাদেশের ভিতরে নিছি তাহলে কি আইনানুগ অভিভাবক থেকে অপহরণ। বুঝছেন না? এছাড়া আমরা চলে এসে দেখেন, তাহলে কিডন্যাপিং এর ক্লাসিফিকেশন দিতে 359 প্রকারভেদ, আর বাংলাদেশ থেকে কিডন্যাপ কত? 360। আর আইনানুগ অভিভাবক থেকে কত? 361। আমরা চলে আসি যে জোরপূর্বক অপহরণ বা অপবাহন, অ্যাবডাকশন। জোরপূর্বক অপহরণ বা অ্যাবডাকশন, বা আরেক নাম মনুষ্য হরণ। এটা খুব সোজা। মানে আপনি জোরপূর্বক অপহরণের পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ, এবং এই জায়গায় বয়সের কোনো বাদ বিচার নাই। এটা যে কোনো বয়সের ব্যক্তি হতে পারে। ওই যে কাউরে মুক্তিপণ আদায়ের জন্য অপহরণ করছেন, ধর্ষণের জন্য অপহরণ করছেন, অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির জন্য অপহরণ করছেন, যে কারণেই হোক না কেন, ওটাই কি অ্যাবডাকশন, জোরপূর্বক অপহরণ। ঠিক আছে? তাহলে শুধু অপহরণের ক্ষেত্রে, কিডন্যাপের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য ভালোও হতে পারে, কিন্তু অ্যাবডাকশনের পরবর্তী উদ্দেশ্য সর্বদা কি খারাপ। কিডন্যাপিং এর ক্ষেত্রে বয়সের একটা বিবেচ্য বিষয় আছে, কিন্তু অ্যাবডাকশনের ক্ষেত্রে কোনো বয়সের কোনো বিধিনিষেধ নাই। কিডন্যাপিং দুই প্রকার, কিন্তু অ্যাবডাকশনের কোনো কি নাই, প্রকারভেদ নাই। কিডন্যাপিং লঘুতর অপরাধ, অ্যাবডাকশন কি গুরুতর অপরাধ। এই তো পার্থক্য লিখতে গেলে তো অনেকগুলো হয়ে যায়। তাহলে আমরা যদি পার্থক্য দেখি, দেখেন পার্থক্য এখানে কিন্তু বেশ অনেকগুলাই হয়, সংজ্ঞা হয়, ধারা হয়, প্রকারভেদ হয়, অপরাধের প্রকৃতি হয়, উপায় হয়, বয়স হয়, সম্মতি হয়, ইংরেজি শব্দ, শাস্তি, উদাহরণ হয় কিনা বলেন? হয়। তাহলে আমরা এখন চলে আসি অপহরণের শাস্তি। দেখেন অপহরণের শাস্তি, দণ্ডবিধি 363 ধারা অনুসারে মনুষ্য হরণের শাস্তি হলো, আচ্ছা এখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা একটু ঠিক করে নেন। এই যে অ্যাবডাকশনের সংজ্ঞা না, দেখছেন জোরপূর্বক অপহরণ লেখার মনুষ্যহরণ, শুধু মনুষ্যহরণ লেখা আছে না, এই জায়গাও হবে জোরপূর্বক মনুষ্যহরণ লেখেন। মানে অপহরণও যা, মনুষ্যহরণও তাই, দুইটাই কিডন্যাপিং। আর জোরপূর্বক অপহরণ, জোরপূর্বক মনুষ্যহরণ, এটার বলে কি অ্যাবডাকশন। আপনি এটা একসাথে করেন না, এগুলো তো হারাই যাবে। তাহলে এখানে দেখেন যে দণ্ডবিধি 363 ধারা অনুসারে মনুষ্যহরণ বা কিডন্যাপিং এর শাস্তি হলো যে কোনো মামলার কারাদণ্ড, যার মেয়াদ কত 7 বছর পর্যন্ত হতে পারে, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। তাহলে এই জায়গায় কিডন্যাপিং এর শাস্তি কত বলেন? 7 বছর এবং অর্থদণ্ড। দণ্ডবিধির 464 ধারা অনুসারে আন্ডারলাইন করবেন, খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। যদি কাউকে খুন করার উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণ করে, তাহলে সাজা কত যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাস, যা 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। 364 ক দেখেন, 364 ক খুব মানে 64 আর 64 কতে একই, বাট এখানে বলছে যে 364 ক ধারার মধ্যে 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে, কয় বছরের নিচে? 10 বছরের নিচের কোনো ব্যক্তিকে খুন, গুরুতর আঘাত ইত্যাদি উদ্দেশ্যে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বা সশ্রম কারাদণ্ড, যা কত 14 বছর এবং 7 বছরের নিচে হবে। সর্বশেষ যে ধারাটা কিডন্যাপিং এন্ড অ্যাবডাকশন থেকে মনে রাখবেন, সেটা হলো 366 ধারা। 366 ধারা দেখেন, কোন নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ, যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। এই মামলায় ওই যে কোনো মেয়েরে নিয়ে যখন বিয়ে শাদী করার জন্য দেখা গেল ছেলে মেয়ে দুইজন চলে গেছে, মেয়ের সম্মতি আছে,
তার বয়স 18 বছরের বেশি, মেয়ের সম্মতি আছে, তথাপি মেয়ের পিতামাতা কিন্তু ওই তার বিরুদ্ধে কত ধারায় মামলা দিতে পারে? এই 366 ধারায়, যে নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে বা যৌন সহবাস বা অবৈধ সম্পর্ক করতে অপহরণ বা জোরপূর্বক অপহরণের শাস্তি হলো যে কোনো বর্ণনার কত 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড। তো এই হলো আমাদের কিডন্যাপিং এন্ড বয়স 18 বছরের বেশি। এই জায়গা তো বয়সের কোনো কথা বলে নাই। ঠিক আছে, তো অনুপ যদি এক কথায় বলবেন যে কিডন্যাপিং এর অ্যাবডাকশন আপনার মতে কি পার্থক্য আছে? কিডন্যাপিং এর অ্যাবডাকশন হচ্ছে কিডন্যাপিং শুধু অপহরণ করে নিয়ে যায়, যে কোনো পরবর্তী উদ্দেশ্য ভালো থাকতে পারে, কিন্তু অ্যাবডাকশনে হচ্ছে হলো পরবর্তী উদ্দেশ্য খারাপ থাকে। অ্যাবডাকশনের ক্ষেত্রে পরবর্তী উদ্দেশ্য সর্বদাই খারাপ, এবং ওইখানে হয় আপনার জোরপূর্বক কাজটা করা হবে অথবা প্রতারণাপূর্বক কাজটা করা হবে। জোরপূর্বক মানে ধরে নিয়ে গেছে, আর প্রতারণাপূর্বক ধরেন ওই ছোট ছোট বাচ্চাদের আমাদের ছোটবেলায় বলতে ছেলে ধরা আসতেছে, চকলেট দিয়ে নিয়ে যাবে, তো এটাও এক ধরনের কি অ্যাবডাকশন। আসেন আমরা ধর্ষণে বা রেপ, এটাও গুরুত্বপূর্ণ, টিকা আকারে আসতে পারে বা সমস্যামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। যদিও ধর্ষণের মামলা এখন আর নারী ও শিশু নির্যাতন দমন স্যার আইনের এখানে অধীন নয়, স্যার এখন আর এই অনুসারে কি হয় না। হ্যাঁ বলেন আব্বাস সাহেব। স্যার ওই যে কিডন্যাপিং অ্যাবডাকশন, কিডন্যাপিং এর শাস্তি আর অ্যাবডাকশনের শাস্তি কি একই স্যার? শুধু 363 ধারায় কিডন্যাপিং এর শাস্তি বলছে, আর বাকি সব ধারায় কিডন্যাপিং এর অ্যাবডাকশন একসাথেই বলছে। তাহলে 363 হচ্ছে কিডন্যাপিং শুধু? শুধু কিডন্যাপিং এর শাস্তি, জি। জি স্যার, ধন্যবাদ স্যার। ধর্ষণে দেখি দেখেন, ধর্ষণের সংজ্ঞা আমাদের দণ্ডবিধিতে দিছে কত ধারায়? 375 ধারায়। শাস্তি দিছে কত ধারায়? 373 ধারায়। এই জায়গায় বলছে যে ধর্ষণ হলো কোনো পুরুষ কর্তৃক কোনো নারীর সাথে তার সম্মতি ছাড়া তার ইচ্ছার বিরুদ্ধে যৌন সহবাস, অসত্য উপস্থাপন, বল প্রয়োগ, ভয় বা প্রতারণার দ্বারা নারীকে বলাৎকার করার কার্য হলো কি ধর্ষণ। এখন আমাদের দণ্ডবিধিতে ধর্ষণের 5টা উপাদান আছে, এটা একটু দেখি দেখেন। প্রথম যেটা, যে কোনো ব্যক্তি যদি, কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে যৌন সহবাস করে তার কি ইচ্ছার বিরুদ্ধে, আর একটা হচ্ছে কি তার সম্মতি ব্যতীত। এখন আপাত দৃষ্টিতে ইচ্ছার বিরুদ্ধে আর সম্মতি ব্যতীত এক মনে হলেও প্রকৃতপক্ষে এক না। ইচ্ছার বিরুদ্ধে ধরেন যখন তার সেন্স আছে, এটা হলো ইচ্ছার বিরুদ্ধে। আর সম্মতি ব্যতীত ধরেন তারে মাদক দ্রব্য খাওয়াইয়ে কি করে ফেলছে, মানে সে আর অচেতন করে ফেলছে, বা সে যখন ঘুমন্ত অবস্থায় আছে, তো এইগুলারে বলা যায় কি সম্মতি ব্যতীত। 3 নাম্বার দেখেন, তার সম্মতিতে যখন উক্ত সম্মতি মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখিয়ে আদায় করা হলে, সম্মতি আদায় করা হয়েছে কিসের ভয় দেখিয়ে? মৃত্যু বা গুরুতর আঘাত। তার সম্মতিতে যখন মহিলা মনে করে যে পুরুষ লোকটি তার স্বামী, আন্ডারলাইন করেন, মহিলা মনে করে কি পুরুষ লোকটি তার স্বামী, যদিও পুরুষ লোকটি জানে যে সে আসলে উক্ত মহিলার কি স্বামী নয়। ধরেন বিদেশে টেলিফোনের মাধ্যমে বিবাহ হয়েছে, তো এখন বিবাহ হয়েছে যার সাথে, বিদেশ দেশে আসছে আর একজন, এখন মহিলা যদি ভাবে যে এই হলো তার স্বামী, কিন্তু পুরুষ জানতেছে যে এই যে তার স্ত্রী না, কিন্তু সে প্রকাশও করে নাই, এটাও কি হবে ধর্ষণ। তো এছাড়া দেখেন সবশেষে যেটা, তার সম্মতি সহ বা ছাড়া, যে ক্ষেত্রে তার বয়স কত, 14 বছরের কম। তো নারী ও শিশু নির্যাতন দমন আইনে এটা আছে কত, 16 বছরের কম। তার মানে এটা বলা যায় যে দণ্ডবিধি অনুসারে 15 বছরের কোনো বালিকা যদি সম্মতি সহ সম্পর্ক করে সেটা কি ধর্ষণ হবে? দণ্ডবিধিতে ধর্ষণ হবে না, কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীন কি হবে? ধর্ষণ হবে। ঠিক আছে, ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যা, যদিও দণ্ডবিধির 375 ধারায় ধর্ষণের ক্ষেত্রে সম্মতির বয়স 14 বছর উল্লেখ করা আছে, কিন্তু সম্মতির বয়স নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009-এর 1 ধারা অনুসারে সংশোধন করে কত করা হয়েছে? 16 বছর। 16 বছর হোক যাই হোক, আমাদের এখানে কত, 14। এখন দেখেন নিজ স্ত্রীকে ধর্ষণের দায়ে কোনো ব্যক্তি দোষী অভিযুক্ত হতে পারে কিনা। নিজ স্ত্রীর সাথেও সম্পর্ক ধর্ষণ হতে পারে যদি স্ত্রীর বয়স 12 বছরের
মানে সরি 13 বছরের কম হয়। কত বছরের কম? 13। 13 বছরের কম। অর্থাৎ নিজের স্ত্রীর বয়স যদি 13 বছরের কম হয় তাহলে সেটা কি হবে? ধর্ষণ। কিন্তু স্বামীরে সাজা দিতে হলে স্ত্রীর বয়স হতে হবে কত? 12 বছরের কম। অনেক বইতে দেখবেন ওই সাজা নিয়ে অনেক এদিক সেদিক বলা আছে যে 12 বছরের কম, 13 বছরের কম হইলে হলো 2 বছর, আর 12 বছরের কম হইলে হলো যাবজ্জীবন কারাদণ্ড। অথবা বলা আছে যে 12 বছরের কম হইলে 2 বছর, আর 12 বছরের থেকে 13 বছরের মধ্যে হইলে যাবজ্জীবন কারাদণ্ড। ওনাদের এই ব্যাখ্যা সঠিক নয়। ধর্ষণের ক্ষেত্রে ম্যারিটাল রেপ হতে পারে যদি স্ত্রীর বয়স কত বছরের কম হয়? 13 বছরের কম। হাজবেন্ড সাজা পাবে কখন? যখন স্ত্রীর বয়স হয় কয় বছরের কম? 12 বছরের কম। এখন আপনি বলতে পারেন যে স্যার তাইলে 12 বছরের বেশি 13 বছরের কম হইলে কি সাজা? সাজার ব্যবস্থা দণ্ডবিধিতে নাই। বাসুদেব গাঙ্গুলির বই দেখবেন। এরপরে আমি আপনারে আরো অনেক আর্টিকেল দেখাইতে পারবো যেখানে তারা এই ব্যাখ্যাই দিয়েছে যে ধর্ষণের ম্যারিটাল রেপ 13 বছরের কম, আর সাজা দিতে হলে স্ত্রীর বয়স হতে হবে কত? 12 বছরের কম, সাজা হলো কত? 2 বছর। তাহলে ধর্ষণের শাস্তি দেখেন, ধর্ষণের শাস্তি 373 ধারা অনুসারে ধর্ষণের শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড বা কারাদণ্ড, যা কত 10 বছর পর্যন্ত হতে পারে, এবং সেই সাথে কি অর্থদণ্ড। বাট বর্তমানে ধর্ষণের সাজা নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুসারে কত? মৃত্যুদণ্ড। যে ক্ষেত্রে ধর্ষিতা নারী নিজের স্ত্রী এবং নিজের বয়স 12 বছরের কম, সেই ক্ষেত্রে মানে সরি স্ত্রীর বয়স কত? 12 বছরের কম, সেক্ষেত্রে যে কোনো বর্ণনার কারাদণ্ড যার মেয়াদ কত? 2 বছর পর্যন্ত হতে পারে, অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এবং এটা হলো বেইলেবল। নিজের স্ত্রীর মানে বৈবাহিক ধর্ষণের মামলা কি জামিনযোগ্য। হ্যাঁ, ভালো। যেমন একটা অপশনে এক আইনজীবী ব্যাখ্যা দিচ্ছে যে নারী নির্যাতনের তো আলাদা শব্দ আছে, ধর্ষণের আলাদা শব্দ আছে, বিএনপি কমিশনের কথা বলে কি করবে? আচ্ছা দেখেন, অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্স আমাদের সৃষ্টিকর্তা যে নিয়ম করে দিছে সেই নিয়ম ছাড়া অন্য কোনো উপায়ে যদি সম্পর্ক স্থাপন করা হয় সেটারই কি বলে? অস্বাভাবিক অপরাধ বা আনন্যাচারাল অফেন্স, যেটাকে শাস্তিযোগ্য করা হয়েছে দণ্ডবিধির কত ধারায়? 377 ধারায়। এবং শাস্তি ওই ধর্ষণেরও যা, এটারও কি তাই। আর বললাম না। আমরা চলে আসি অপরাধজনক ভীতি প্রদর্শন। অপরাধজনক ভীতি প্রদর্শন বা ক্রিমিনাল ইন্টিমিডেশন। ওই যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিরে কি দেয়? ভয় দেয়, হুমকি দেয়। এই ভয়টা যে কোনো ভয় হতে পারে। এই যে দেখেন কোনো সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে, যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে তার দেহ বা সুনামের ক্ষতি করার কি ভয় দেখাবে। উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে তাকে নিজ কাজ করতে বাধ্য নয় সে কাজ করতে বাধ্য করা, বা যে কাজ করতে সে বাধ্য সেই কাজ করা থেকে তার কি রাখা? বিরত রাখা। তো এটার শাস্তি আসলে আহ নর্মালি হচ্ছে 2 বছর। কিন্তু দ্বিতীয় অংশে বলছে যদি ভয়টা দেখান মৃত্যু বা গুরুতর আঘাত বা নারীর সতীত্ব নষ্টের কারণে ভয় দেখানো, বা 7 বা ততোধিক বছর কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখায়, তাহলে সাজা কত? 7 বছর। মানে আপনি যদি মৃত্যুদণ্ডযোগ্য, তারপরে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য, বা মৃত্যু বা গুরুতর আঘাত বা নারীর সতীত্ব নষ্টের ভয় দেখান, বা 7 বছর বা 7-এর অধিক কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখান, তাহলে সাজা কত? 7 বছর। আর অন্যান্য ক্ষেত্রে যদি বলি যে থাপড়ায় দাঁত ফেলাবো, যদি এইভাবে বলি যে আহ চট দিব, তারপরে মানহানিকর বক্তব্য দিব, এই সব ক্ষেত্রে কয় বছর? 2 বছর। আমাদের সর্বশেষ যে ধারাটা সেটা হলো 511 ধারা। 511 স্যার ধারায় হ্যাঁ বলেন। স্যার এই যে নারীর সতীত্ব নষ্ট যে 7 বছর কারাদণ্ড, এটা কি 506 সাবসেকশন 2 যেটা আমরা ওই যে নথিতে না মামলা নথিতে দেখি ওইটা? জি জি জি। জি, স্যার। নারীর বুঝতে পারছি স্যার। শালীনতা সংক্রান্ত কয়টা ধারা আছে বলেন? আগে একদিন বলছিলাম, গতদিনই বলছিলাম। 354 ধারা আছে। নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করা, সাজা 2 বছর। 506 এই যে মাত্র করলাম, নারীর সতীত্ব নষ্টের দুর্নামে ভয় দেখানো, সাজা কত? 7 বছর পর্যন্ত সাত হতে বছর পারে। আছে 509 ধারা ইফটিজিং, এই ক্ষেত্রে আছে 1 বছর বিনাশ্রম। 1 বছর বিনাশ্রম। বিনাশ্রম। আমরা দণ্ডবিধির সর্বশেষ ধারাটা পড়ে ফেলি, দেখেন যে 511 ধারায় বলছে, এটা একটু গোল দিয়ে, যাবজ্জীবন কারাদণ্ড
বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সংগঠনের উদ্যোগের শাস্তি। মানে আপনি এমন একটা অপরাধের উদ্যোগ নিছেন যে অপরাধটা সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা শুধু কারাদণ্ড, এবং উদ্যোগ নিছেন বা কাজটা করতে আপনি পারেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আপনার সাজা বলছে যে ওই অপরাধের সর্বোচ্চ সাজার, না অর্ধেক, দীর্ঘতম সর্বদীর্ঘতম সাজার কি অর্ধেক। কিভাবে? একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পকেটে চুরি করার জন্য হাত ঢুকাইছে, কিন্তু হাত ঢুকাইয়া ওই পকেটে কোনো মানিব্যাগ নাই, বা মানিব্যাগ থাকলেও পকেটে কোনো টাকা পয়সা নাই। তো সে চুরি করে নাই, চুরি হতো যদি টাকা পয়সা থাকতো, তাহলে এই জায়গা চুরির কি নিছে? উদ্যোগ। তো শুধু চুরির উদ্যোগের কোনো সাজা দণ্ডবিধিতে নাই, তাহলে এই জায়গায় ওই ব্যক্তি সাজা পাবে 511 ধারায়। কত ধারায়? 511 ধারায়। কেন? কারণ যদি কোনো উদ্যোগের সাজা আলাদাভাবে না থাকে তাহলে সাজাটা হবে কততে? 511। তাহলে 379-তে সাজা যদি 3 বছর হয়, তাহলে 511-তে সাজা হবে 3 বছরের অর্ধেক, নাকি? বইতে উদাহরণ আছে এরকম যে একজন ব্যক্তি ঘরে ঢুকছে, ঘরে ঢুকিয়া ট্রাঙ্ক খুলছে, ট্রাঙ্ক খুলে ওই ট্রাঙ্কে কোনো টাকা পয়সা কিছু পায় নাই, আবার বের হয়েছে, কিছুই চুরি করতে পারে নাই, বাট সে কি অপরাধ করেছে? এই যে চুরির উদ্যোগ। কত ধারায়? পাশে 511 ধারায়। 379-তে তো আর চুরির উদ্যোগের সাজা নাই, বা 380-তে নাই। সো এখানে যদি ঘরে চুরির উদ্যোগ নেয় তাহলে 380-তে সাজা কত? 7 বছর। তাহলে 511-তে সাজা হবে 7 বছরের অর্ধেক। বুঝলেন কিনা? ধরেন ধর্ষণের উদ্যোগ নিছিল, ধর্ষণের উদ্যোগের সাজা আমাদের দণ্ডবিধিতে নাই, তাহলে এই জায়গায় 511-তে সাজা হবে কত? এখন আপনি এবার বলবেন যে স্যার যাবজ্জীবন কারাদণ্ড অর্ধেক আবার কিভাবে হবে? অর্ধেক হবে ওই যাবজ্জীবন কারাদণ্ডের সেই সময় কত বছর ধরবে? 30 বছর ধরবে। 30 30 বছরের বছর। অর্ধেক কত? 15 বছর। বুঝতেন? তা যে সকল অপরাধটা হইতে হবে কি এই জায়গা 511 মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, কিসের ক্ষেত্রে প্রযোজ্য? যাবজ্জীবন কারাদণ্ড অথবা কি কারাদণ্ড। বলেন তো দস্যুতার উদ্যোগ 511-তে আসবে কিনা? আসবে না, কারণ দস্যুতার উদ্যোগের আলাদা সাজা আছে। ডাকাতির উদ্যোগ আসবে কিনা? আসবে না, আলাদা সাজা আছে। নিন্দনীয় নরহত্যার উদ্যোগ 308-এ শাস্তিযোগ্য, 511-তে আসবে না। তো যে সকল অপরাধের উদ্যোগের আলাদা সাজা আছে সেইগুলা কিন্তু 511 সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। 511-তে প্রযোজ্য হবে যে ক্ষেত্রে অপরাধের আলাদা কি নাই, উদ্যোগের আলাদা সাজা। তো এই ছিল আমাদের দণ্ডবিধি। আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করছি খুব সংক্ষেপে। যখন আপনি একটা যে কোনো একটা বই ধরবেন, বইতে দেখবেন আইন পাঠ ধরেন প্রিলি মাস্টার দেখবেন, দেখবেন যে দণ্ডবিধি বলেন যে কোনো সাবজেক্ট বলেন কয়েকশো পেজ আছে। তো ওইটা দেখলেই আপনি একটা আপনার মনের মাঝে একটা ভয়ের সৃষ্টি হবে যে এত আমি কিভাবে পড়বো। তো আমাদের নোট কিন্তু যদিও ছোট ছোট হতে পারে কিন্তু কার্যকর। ইনশাল্লাহ আমরা যতটুকু পড়েছি এটা যদি আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ আপনারা সবকিছু লিখে আসতে পারবেন, এই আর কি। তো আজকে আমাদের এই পর্যন্তই। শনিবারে আপনাদের ফৌজদারি কার্যবিধির একটা পরীক্ষা আছে। পরীক্ষাটা ওই যে আমাদের 15 নাম্বার প্রশ্ন থেকে ফৌজদারি কার্যবিধি সাজেশন 15 থেকে বাকিটা নাকি। আর স্যার স্যার 12 পর্যন্ত পরীক্ষা তো হয়েছিল 12 স্যার। পর্যন্ত নিছিলেন স্যার, 1 থেকে 12 পর্যন্ত পরীক্ষা নিছিলেন স্যার। 12 পর থেকে। আচ্ছা, ঠিক স্যার। বাকিটা। আর আমাদের দণ্ডবিধি শেষ হয়ে গেল। আগামী রোববার থেকে আমাদের শুরু হবে কি বলেন, দেওয়ানি কার্যবিধি। দণ্ডবিধিতে শুধুমাত্র আমাদের কর্মপদের ওই 311 এইগুলি বাদ দেন। কোনটা ভাই? 311 দরকার নাই, সব দরকার নাই। ক্ষতি টতি এগুলোও করি নাই, সব দরকার নাই, যা আছে ইনশাল্লাহ পারবেন। তাহলে আপন বেলা আপনাকে দেওয়ানি কার্যবিধির নোট দিয়ে দেবো, সমস্যা নাই, এখনই দিয়ে দেবো মেসেঞ্জারে। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার।